আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা অধ্যায় 10 ডিকশনারি স্ট্রাকচার নামে যে অধ্যায়টা আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। গত ক্লাসে আমরা অধ্যায় 9 নিয়ে আলোচনা করেছিলাম। তো আশা করছি তোমরা অধ্যায় 9টা ভালোভাবে দেখেছো, ভালোভাবে বুঝতে পারছো। আজকে আমরা নতুন একটি অধ্যায় 10 ডিকশনারি স্ট্রাকচার নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো পূর্বের ন্যায় আজকেও আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য টপিকগুলো আলাদা আলাদা করে রেখেছি, যাতে তোমাদেরকে সহজে বোঝাইতে সুবিধা হয়। তো সর্বপ্রথমে আমরা আসি যে অধ্যায়ের যে নাম দেওয়া আছে আমাদের ডিকশনারি স্ট্রাকচার। তো প্রথমে আসি আমরা ডিকশনারি কি, ঠিক আছে। পাইথনে ডিকশনারি হলো, আচ্ছা এখানে তো এইভাবে দেখাচ্ছে, আমি তোমাদেরকে এটা এইখানে দেখাই। আচ্ছা, প্রথমে যদি আমি আসি হোয়াট ইজ ডিকশনারি, ডিকশনারি কি? ডিকশনারি হলো এমন একটি ডাটা স্ট্রাকচার যেখানে ডাটা রাখা হয় কি ভ্যালু জড়ায়, ঠিক আছে। মানে প্রতিটি ডাটার একটি নামে বা কি ডাকতে হয়, আর সেই নামের সাথে একটি মান বা ভ্যালু থাকে। ডিকশনারি ভ্যালু ডিকশনারি ভ্যালু হলো কি ভ্যালু পেয়ার ভিত্তিক মিউটেবল বা পরিবর্তনযোগ্য ডাটা স্ট্রাকচার। তার মানে সহজ ভাষায় বলতে গেলে ডিকশনারি হচ্ছে এমন একটি ডাটা স্ট্রাকচার যেখানে আমরা যে ডাটাগুলো রাখবো সেগুলো কি এবং ভ্যালু জোড়ায় জোড়ায় আকারে থাকবে। মানে প্রত্যেকটা যে ভ্যালু থাকবে তার একটা করে কি থাকবে এবং প্রত্যেকটা কি এর ভ্যালু থাকবে। তার মানে সহজ ভাষায় যদি আমি তোমাদেরকে বলি, আগে যখন আমরা লিস্ট করছিলাম না, লিস্ট বা টাপল যেটা বলো না কেন, ধরো আমি এখানে লিস্ট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। লিস্ট টাপল স্ট্রাকচার যে করছিলাম তখন আমরা কি করছিলাম দেখো তো, এইভাবে আমরা ভ্যালু স্টোর করছিলাম না, করছিলাম কি না? তার মানে এগুলা কি আমাদের প্রত্যেকটা ভ্যালু, এক একটা মান, এক একটা উপাদান, এর সাথে কি আমাদের কোনো কিছু ছিল না, সরাসরি আমরা লিস্টের নাম দিছিলাম এবং সেই লিস্টে আমরা কি আমাদের ডাটা অ্যাসাইন করছিলাম, ভ্যালু দিছিলাম। কিন্তু কিন্তু ডিকশনারিতে কি হবে, ডিকশনারিতে ডাটাগুলো ভ্যালু আকারে থাকবে, মানে কি আকারে, কি ভ্যালু জোড়ায় জোড়ায় আকারে থাকবে। এই যে প্রত্যেকটা উপাদান আছে সেই প্রত্যেকটা উপাদানের জন্য আলাদা আলাদা করে একটা নির্দিষ্ট কি থাকবে এবং ওই কির মাধ্যমে ভ্যালু অ্যাসাইন করা হবে। তো এই জিনিসগুলো আমরা উদাহরণের মাধ্যমে দেখব। ডিকশনারি স্ট্রাকচার নামে একটা টপিক আছে সেখানে। তো তোমরা এই ডিকশনারি কি সেটা একটু মাথার মধ্যে গেঁথে নাও। বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে ডিকশনারি হলো কতগুলো এলিমেন্টের সমষ্টি এবং প্রতিটি এলিমেন্ট এক জোড়া কি ভ্যালুয়ের সংমিশ্রণে গঠিত হয়। প্রতিটি কি এর মান অন্য কি এর সাথে যুক্ত। আচ্ছা, তার মানে ওই যে সহজ ভাষায় একই, ডিকশনারি হচ্ছে পাইথনে এমন একটি ডাটা স্ট্রাকচার বা ডাটা টাইপ যেখানে মানগুলো কি ভ্যালু জোড়ায় জোড়ায় আকারে থাকে এবং সেগুলো কি হয় পরিবর্তনযোগ্য, অর্থাৎ সেগুলোকে পরিবর্তন করা যায়। তো এই হচ্ছে আমার পাইথনে ডাটা ডিকশনারি কি বা ডিকশনারির সংজ্ঞা যেটা বলো না কেন, এই হচ্ছে আমার ডিকশনারি। তো এরপরে কি আছে আমাদের ডিকশনারি স্ট্রাকচার। আচ্ছা, এখন আসো আমরা ডিকশনারি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার মানে কি, এটা এর মধ্যে তোমরা জানো, মানে স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। এর আগে আমরা লিস্ট টাপল সেটের মানে কিভাবে লিখতে হয় তার গঠন দেখেছি। আজকে যেহেতু আমাদের অধ্যায়ের নামই হচ্ছে ডিকশনারি স্ট্রাকচার, তার মানে আমরা এখন ডিকশনারি স্ট্রাকচারটা দেখব, মানে ডিকশনারি স্ট্রাকচারটা দেখব। আমি তোমাদেরকে একটু আগেই বললাম ডিকশনারিতে এর ডাটাগুলো কি ভ্যালুর জোড়া জোড়া আকারে থাকে। তার মানে স্ট্রাকচারটা হবে এরকম, প্রথমে আমার ডিকশনারি একটা নেম থাকবে। প্রথম হচ্ছে কি আমার লিস্ট টাপল সেটের মতো ডিকশনারি একটা নেম থাকবে, যেরকম আমরা নেম দেই। তারপরে ইকুয়াল সাইন থাকবে, ঠিক আছে। কি সাইন থাকবে আমার? ইকুয়াল সাইন থাকবে। এরপরে হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট, যেটাই বলো না কেন, সেকেন্ড ব্র্যাকেট এবং কার্লি ব্র্যাকেট থাকবে। তারপরে এর মধ্যে ডাটাগুলো আমার কি থাকবে, কি এবং ভ্যালু আকারে জোড়া জোড়া আকারে থাকবে। তার মানে কি মানে হচ্ছে আমার কি প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে নির্দিষ্ট কি থাকবে, এবং এই প্রত্যেকটা ভ্যালু কমার মাধ্যমে পৃথক করা থাকবে। কীভাবে আমি যদি আরেকবার রিপিট করি, প্রথমে কি আমার ডিকশনারির নেম যেটা আমি নাম দিতে চাই, তারপরে ইকুয়াল সাইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল ইউজ করি বলতে যেভাবে আমরা লিস্ট টাপল সেটে দেখেছি যেভাবে ব্র্যাকেট ইউজ করা হয় এইভাবে ঠিক সেম। এরপরে পার্থক্যটা হচ্ছে আমার কথায় ওই আমাদের লিস্ট টাপল সেটে কি ডাটাগুলো
কোনো কির মাধ্যমে থাকতো না, সে নিজের ভাবে থাকতো। যেমন লিস্টে যদি আমি 10 20 30 40 সহজভাবে আমি অ্যাসাইন করতে পারতাম। কিন্তু ডিকশনারি স্ট্রাকচারটা হচ্ছে কীরকম, প্রত্যেকটা ভ্যালু একটা কি এর মাধ্যমে ডিফাইন করা থাকবে এবং এই কির মানটাই হবে হচ্ছে সেই ভ্যালুটা। এইভাবে কি একটা ভ্যালু, একটা কি একটা ভ্যালু, একটা কি একটা ভ্যালু থাকবে, এইভাবে এই পর্যন্ত কি চলতে থাকবে। এখানে যে আমি 3টা 4টা দিয়ে বলছি, তোমরা আবার মনে করে না যে ভাই এত 3টা 4টা স্ট্রাকচারে দেখাই যায় তার মানে 3টা 4টার উপর মনে হয় রাখা যাবে না। না, এখানে তুমি যতগুলো ভ্যালু রাখতে পারো কি ভ্যালু এইভাবে জোড়ায় জোড়ায় রাখা যাবে। এখানে স্ট্রাকচারটা আমি বোঝানোর জন্য এইভাবে দিছি। এখন এই জিনিসটা আমরা এইভাবে করি কেন, সহজ, নিচে নিচে করি কেন, সহজের জন্য, ঠিক আছে। এবং প্রত্যেকটা কি ভ্যালুকে কমার মাধ্যমে পৃথক করা থাকে, যেভাবে আমরা লিস্ট ট্যাবল সেটা করছিলাম। চাইলে এই সেম জিনিসটাকেই এক লাইনেও করা যায়, এক লাইনেও করা যায়। কীভাবে, এই যে ডিকশনারির নেম ইকুয়াল সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে একটা করে কি, একটা করে ভ্যালু, একটা করে কি, একটা করে ভ্যালু, একটা করে কি, একটা করে ভ্যালু, এইভাবে চলমান থাকবে। কিন্তু এইভাবে কাজের সময় কি দেখা যায় একটু হিজিবিজি লাগে, মানে মানে কাজ করতে অসুবিধা হয়। এজন্য নিচে নিচে করি যেন জিনিসটা দেখতে সুন্দর লাগে এবং সহজে বোঝা যায়। তাই এটা ডিকশনারিটা চাইলে এইভাবে নিচে নিচেও করা যায়, আবার এক লাইনও করা যায়। বইয়ে দেখবা তোমাদের দুইভাবে উদাহরণ দেওয়া আছে। এখন আসো, এই যে কি আছে, এই কি বা ভ্যালুর এখানে আমরা কী কী ডাটা রাখতে পারবো। এখানে কি বা ভ্যালুতে আমরা আমাদের ভ্যালুর মান হিসাবে আমরা যে কোনো ডাটা রাখতে পারি। আমি ইন্টিজার রাখতে পারি, ফ্লোট রাখতে পারি, আমি কি স্ট্রিং রাখতে পারি ইচ্ছা। যদি আমার স্ট্রিং হয় তাহলে তো অবশ্যই সেগুলো কোটেশনের মধ্যে থাকবে। সেটা কি নামও যদি আমার স্ট্রিং হয় সেটাও আমার কোটেশনের মধ্যে থাকবে। যদি নাম্বার হয় তাহলে তো আমার কোটেশন দেওয়ার দরকার নাই, এটা তোমরা অলরেডি জানো। আছে তারপরে কি, এই হচ্ছে আমার ডিকশনারির মেইন স্ট্রাকচারটা। এখন আসি, এই যে কিগুলা যে আছে আমার ডিকশনারিতে, কি আর ভ্যালু, ভ্যালু মানে তো মান, যে কোনো মান এখানে অ্যাসাইন করা যাবে, এটা তোমরা জানো। তবে এই যে কিগুলা ব্যবহার করব আমরা, এই কিগুলা কি হতে হবে আমার, এই কিগুলার কিছু বৈশিষ্ট্য আছে। আমি চাইলেও মানে ব্যাপারটা এরকম যে কির উদাহরণটা হচ্ছে এরকম যে এই যে কির যে মানে এই কিগুলো যে আমরা ব্যবহার করব প্রত্যেকটা ভ্যালুর সাথে, এই কিগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এই কি, এক নাম্বার হচ্ছে যে এই কিগুলো কি হতে হবে আমার, ইউনিক হতে হবে। প্রত্যেকটা কি একটার আরেকটা চাইতে আলাদা হইতে হবে, মানে কখনো ডুপ্লিকেট কি ব্যবহার করা যাবে না। মানে এই কি এর নাম যদি আমি ধরো যে নেম দেই, আরেকটা কি এর নাম আমি নেম দিতে পারবো না। বুঝতে পারছি, মানে একটা কি আর একটা কি চাইতে ইউনিক হইতে হবে, কখনোই ডুপ্লিকেট কি হবে না। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে ডিকশনারিতে যে সকল কি ব্যবহৃত হবে, যেমন এই কিগুলা, এই কিগুলা অবশ্যই আমাকে ইমিউটেবল হইতে হবে। ইমিউটেবল মানে কি, পরিবর্তনযোগ্য হবে না। মানে মানে যেই ডাটাগুলো, যেই ডাটা পরিবর্তন করা যায় না, সেই ডাটাগুলোই হচ্ছে আমার এই কি হিসাবে ব্যবহৃত হবে। মানে আমার ভ্যালু পরিবর্তন আমি করতে পারবো, কিন্তু আমি কিগুলো পরিবর্তন করতে পারবো না, ঠিক আছে, তে পারবো না। তারপরে কি আছে আমার, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি এর মাধ্যমে আমার কি ডিরেক্ট অ্যাক্সেস করা যায়, মানে খুব দ্রুত গতিতে ভ্যালুগুলো অ্যাক্সেস করা যায়। এই হচ্ছে আমার কি এর বৈশিষ্ট্য এবং ডিকশনারি স্ট্রাকচারের সার্বিক আলোচনা। এখন আসি আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার হই, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। আচ্ছা, উদাহরণ হিসাবে যদি আমি দেই, ধরো আমি একটা স্টুডেন্ট নামের একটা ডিকশনারি করি, স্টুডেন্ট নামের, হ্যাঁ স্টুডেন্ট নামের একটা ডিকশনারি করি। স্টুডেন্ট, আমার প্রথমের নামটা কি ছিল, প্রথমে আমার কি আছে, ডিকশনারির নেম, তারপরে ইকুয়াল সাইন, যে সহজ যেটা আমরা জানি। প্রথমে কি আমরা নাম দিছি স্টুডেন্ট নামে একটা নাম দিছি, এরপরে আমি কি করব, এরপরে আমার ইকুয়াল সাইন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে কি করব, আমি নিচে নিচেও এইভাবে করতে পারি বা চাইলে এক লাইনও করতে পারি। কিন্তু এক লাইনে করার একটা অসুবিধা হচ্ছে জিনিসগুলো এলোমেলো হয়, দেখতে একটু হিজিবিজি লাগে, গিজ লাগে, বুঝতে অসুবিধা হয়। এজন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি নিচে নিচে করে দিচ্ছি এবং সচরাচর নিচ মানে কি ভ্যালুগুলো নিচ নিচ লাইনেই ব্যবহার করা হয়। এখন আমি কি বলছি, ধরো স্টুডেন্টের নামে কি কি নাম হইতে পারে, স্টুডেন্টের নাম হইতে পারে, স্টুডেন্টের রোল হইতে পারে, তার
রেজিস্ট্রেশন হইতে পারে, তার রেজাল্ট হইতে পারে, পারে না? এখন আমরা যদি কোনো লিস্ট করতাম, লিস্ট যদি আমি করতাম, সাপোজ এটা আমি ওটার পরে দেখাচ্ছি, আমি যদি কোনো লিস্ট করতাম স্টুডেন্ট নামে, ধরো আমি একটা লিস্ট করছি, কি করছি, লিস্ট করছি, লিস্টটা আমি কি করতাম এইভাবে দিয়ে, ধরো আমার স্টুডেন্টের নাম আমি কি দিতাম, ধরো আমি স্ক্রিন দিয়ে ধরো রহিম নাম দিতাম এইভাবে, তাই না? তারপরে কি দিতাম, ধরো রোল দিতাম, রোল ধরো 15 দিতাম, তারপরে কি দিতাম, তারপর ধরো তার রেজাল্ট ধরো ধরো কত, ধরো তার রেজাল্ট ধরো 3.50 হয়ে যেতে পারে, ঠিক আছে? এইভাবে আমরা কি জাস্ট এইভাবে এক লাইনে দিয়ে দিতাম। কিন্তু 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 ডিকশনারিতে কি হবে, আমার এইভাবে হবে না। ডিকশনারিতে এই যে আমার এগুলা কিন্তু আমার প্রত্যেকটা একটা মান, যেমন এটা একটা আমার নাম, এটা আমার একটা কি রোল, এটা প্রত্যেকটা আমার একটা মান বা ভ্যালু। এই ভ্যালুতে কি কোনো কি ইউজ হয়েছে? না, ইউজ হয় নাই। কিন্তু ডিকশনারিতে আমার প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে ইউনিক কি করতে হবে। তার মানে কি, ধরো এখানে যদি আমি স্টুডেন্টের নাম হিসাবে, ধরো এখানে আমি প্রথমে কি অ্যাসাইন করব, স্টুডেন্টের নাম। তার মানে কি, তার মানে নেম, নেম যেহেতু নেমটা কি আমার একটা স্ট্রিং, সেহেতু কি কোটেশনের মধ্যে ধরো নেম, নেম নামে আমি একটা কি অ্যাসাইন করছি, এরপর আমাকে মাস্ট বি কলন দিতে হবে, কলন, এবং এরপরে আমাকে কি দিতে হবে, এরপরে আমাকে আমার ভ্যালু দিতে হবে। ধরো আমি নাম কি দিলাম, রহিম, রহিম, ঠিক আছে? বা নাম যেটাই দাও সমস্যা নেই, ধরো আমার নামে আমি দিলাম নাও সিয়াম, নেম দিলাম, এটা কাটে দাও যাতে অসুবিধা না হয়, নেম দিলাম। হ্যাঁ, এরপরে আমি রোল দিব, কি দিব, রোল দিব, রোল, রোল দিব। রোলটা কি, রোলের জন্য কি আমি একটা আলাদা আমাকে কি বানাইতে হবে, যেমন রোল, রোল, ঠিক আছে? রোলের পরে কি, রোল দিলাম, এরপরে রোল কত, ধরো 10 দাও মনে করো। তবে এই কি আর ভ্যালুগুলো কি প্রত্যেকটা কমার মাধ্যমে পৃথক করা থাকবে, কি এই যে কমার মাধ্যমে পৃথক করা থাকলো, আরে স্ট্রিং কেন করে গেল, কমার মাধ্যমে পৃথক করা থাকবে, 10 গেল। এরপরে কি, এজ দাও, এজ স্টুডেন্টের বয়স, বয়স কত, বয়স ধরো দাও 20 বছর, দাও। তারপরে আর কি কি দেওয়া যায়, ধরো সিটি দাও, স্টুডেন্টটা কোন শহর থেকে কোন শহরে থাকে, সিটি, সিটি দাও, কি দাও, সিটি দেওয়া যায়, ধরো আমার সিটি হচ্ছে দিনাজপুর, এই দিনাজপুরটা কি আমার স্ট্রিং, তাই আমাকে কোটেশনের মধ্যে থাকতে হচ্ছে দিনাজপুর, দিলাম আমি। তার মানে কি, দেখো তো লিস্টে বা টাপলে বা সেটে আমরা কি করতাম, শুধুমাত্র ভ্যালু অ্যাসাইন করতাম, এই যে সিয়াম কমা দিতাম, তারপর আবার 10 দিতাম, আবার 20 দিতাম, আবার দিনাজপুর দিতাম, এভাবে আমি জাস্ট ভ্যালু অ্যাসাইন করতাম, ঠিক আছে? কিন্তু ডিকশনারিতে আমার কি হবে, প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে ইউনিক কি থাকবে। মানে কি বলতে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমার একটা কি এর মাধ্যমে থাকবে, যাতে করে এই যে একটা আমার ভ্যালু আছে, সেই ভ্যালুটা কিসের জন্য কি পারপাসে ইউজ হয়েছে সেটা সহজে বোঝা যায়, যেটা আমার ডিকশনারির স্ট্রাকচারের মধ্যে পড়ে, ঠিক আছে? এই হচ্ছে আমার ডিকশনারির স্ট্রাকচার। এখন এখন এখানে দেখো যেগুলো আমার স্ট্রিং, যেমন নেম নামে আমি একটা কি দিছি এবং আমি এখানে স্টুডেন্টের নেম দিছি, তাহলে নেমটা কি আমার একটা স্ট্রিং, সেজন্য কোটেশনের মধ্যে, আবার রোলটাও স্ট্রিং কোটেশনের মধ্যে। কিন্তু 10টা কি আমার স্ট্রিং, স্ট্রিং না, নাম্বার, তার জন্য কি কোটেশন ছাড়া, 20টা কোটেশন ছাড়া। আবার দিনাজপুরটা কি আমার কোটেশন সহ, তাই কি দিছি আমি, কোটেশন সহই দিছি। এই হচ্ছে আমার মানে লাস্টের উপাদানটা কি, আমরা তো কমা ইউজ করি না, সেজন্য লাস্টের উপাদানটাতে কমা ইউজ করা হয় না, কিন্তু প্রত্যেক উপাদানটাকে কমার মধ্যে রাখা হয়েছে। এটাই হচ্ছে আমার মূলত ডিকশনারি। তো ডিকশনারির সাথে লিস্ট টাপল সেটের বেসিক যে পার্থক্যটা, সেটা হচ্ছে ওগুলোতে সরাসরি আমরা মান লিখে দিতাম কমার মাধ্যমে পৃথক করে, কিন্তু ডিকশনারিতে আমাদের প্রত্যেকটা উপাদানের জন্য একটা করে নির্ধারিত ইউনিক কি হইতে হবে। মানে এই যে কিটা আমি দেওয়া আছে, এই কিটা এই কিটা এই কি এর সাথে মিলবে না, এই কিটা এই কি এর সাথে মিলবে না, মানে প্রত্যেকটা কি আমার অবশ্যই আলাদা আলাদা হইতে হবে। যদি যদি কোনো কারণে আমি কি কি মানে একই কি হিসাবে দেই, কি হিসাবে দেই, তাহলে সেই ক্ষেত্রে ধরো আমি নেম নামে আরও একটা দিলাম, নেম নামে আমি আরও একটা দিলাম, নেম নামে আমি আরও একটা দিলাম, যদি ডাবল আমি করেও ফেলি, দিয়ে ফেললাম, দিয়ে এখানে আমি যদি এখন ধরো একটা নেম দিই, আর একটা যেমন ধরো কি নাম দাও, ধরো শিমুল নাম দাও, শিমুল দাও। এই ক্ষেত্রে কি হবে,
এই ক্ষেত্রে সর্বশেষে যেটা আছে, এখানে কি সর্বশেষ বলতে এই যে নাম নামে যে কিটা আছে, এই নামেরটা কি আমার সর্বশেষে যেটা, মানে ওই কির নাম দিয়ে সবার শেষে যেটা ইউজ হবে। সবার শেষে বলতে তোমরা আবার সর্বশেষটা মনে করবা। ধরো এইখানেও যদি থাকে, এখানেও যদি থাকে, মানে কি সবার শেষে যেটা ইউজ হবে, কি ক্লোজ করে নেই, ও সবার শেষে যেটা থাকবে, মানে এই যে নামে যে কি আছে, এই কিটা মানে সবার মানে দ্বিতীয় বা তৃতীয় বা একাধিকবার যদি আমরা ব্যবহার করেও থাকি, তাহলে সব শেষে ওই কির যে ভ্যালুটা সেটা আমাকে অ্যাসাইন করে দেখাবে। আমি যদি এটা আপাতত একটু কমেন্ট করে রাখি, এখন যদি আমি তোমাদেরকে এটা প্রিন্ট করে দেখাই, এই ডিকশনারিটা এখন ডিকশনারি করছি তাই না, এখন আমি কি করব, প্রিন্ট। তোমরা আবার এই যে ইয়াকের মধ্যে ঢুকাই দিও না, ওই যে ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিও না আবার, কারণ কি ব্র্যাকেটটা কি মানে স্ট্রিং এই কি স্ট্রাকচারের মধ্যেই আছে। এই ব্র্যাকেটটা যদি আমি এক লাইনে করতাম তাহলে কি এক লাইনের শেষে থাকতো, এটা আমার শুরু, এটা আমার শেষ। তো ব্র্যাকেটের মধ্যে আবার ঢুকাই দিও না, ব্র্যাকেটের বাইরে দিয়ে। এখন কি আমি স্টুডেন্টকে যদি আমি প্রিন্ট করি, দেখি আমাকে কি রেজাল্ট দেয়। দেখো এক লাইনের রেজাল্ট আমাকে এক লাইনে দিছে, কোনো সমস্যা নেই। দেখো কীভাবে দিছে, নাম দিছে সিয়াম, রোল দিছে 10, এজ দিছে 20, সিটি দিছে দিনাজপুর। এখানে আবার অনেকের প্রশ্ন থাকবে, ভাই আমি তো এখানে ডাবল কোটেশন ইউজ করলাম, সিঙ্গেল কোটেশন কেন দিল? ডাবল কোটেশন ইউজ করাও যায়, সিঙ্গেল কোটেশন ইউজ করাও তাই একই, বুঝতে পারছো? ওরা এখানে সিঙ্গেল কোটেশন দিছে। তো মানে ব্যাপারটা কি, পার্থক্যটা কোথায়? লিস্ট ট্যাপল সেটা আমরা কি করতাম, সরাসরি ভ্যালু মান দিতে দিতাম, মানে ব্যাপারটা এরকম, দাঁড়াও মানে গলার অবস্থাটা আমার খারাপ, একটু দাঁড়াও। মানে লিস্ট সেট টাপলে আমরা কি করতাম, সরাসরি এই ইউজগুলো ইউজ করতাম, সরাসরি এই মানগুলো আমরা ব্যবহার করতাম, ডিরেক্ট মানগুলো লিখে দিতাম। কিন্তু ডিকশনারিতে আমরা কি করি, ডিকশনারিতে আমরা প্রত্যেকটা ভ্যালুর জন্য, প্রত্যেকটা মানের জন্য একটা আলাদা আলাদা ইউনিক কি হিসাবে রাখি, ইউনিক কি রাখি, যাতে এটা হচ্ছে আমার ডিকশনারির স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিকশনারির স্ট্রাকচার। আমি চাইলেই এই জিনিসটাকে যদি মনে করো ভাই আমি এক লাইনে করব এইরকমভাবে, তাহলে কি তাও করা যাবে। এটা আমি নিচে দেখাই, ঠিক আছে, নিচে দেখাই, এর ফলে ফলাফলটা কি আসে তোমাদেরকে দেখাই। দাঁড়াও, এটাকে ক্লোজ করো। এই দেখো, চাইলে এটা এইভাবে এক লাইনেও করা যায়, এই যে এইভাবেও যাওয়া যায়, মানে যেভাবে আমার ফলাফল দিছে এক লাইনেও ব্যবহার করা যায়। কিন্তু এক লাইনে ব্যবহার করার জন্য দেখো জিনিসগুলো কি একটু ঘিজিবিজি দেখাচ্ছে না, একটু ঘিজিমিজি হয়ে যাচ্ছে, বোঝার অসুবিধা। এই জন্য আমরা কি করি, সচরাচর কাজ করার জন্য এইভাবে নিচে নিচে কাজগুলো করি। বুঝতে পারছো? তোমাদের যেটা খুশি তোমরা করবা, কোনো সমস্যা নেই। এখন আমি তোমাদেরকে আরেকটা বললাম, যদি ডুপ্লিকেট হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। দেখো এখন যদি আমি প্রিন্টটাকে দেই, আমি কি নেম নামের আমার কি দুইটা আছে, এখন আমি কি দেখো এখানে আমার শিমুল নামটা নিবে, কি নামটা নিবে, শিমুল নামটা নিবে। ঠিক আছে, এখন তুমি আবার নেম নামের একটা কি তৈরি করে এখানে আরেকটা নাম রাখো, তাহলে সর্বশেষে আমার কি, ধর এখানে শুভ ইউজ করো, শুভ, তাহলে কি করো, এখন দেখো কি করবে, আমার শুভটা নেবে। মানে আমি যদি ডিকশনারিতে কখনোই তো আমার মানে ডাবল ডুপ্লিকেট কি রাখা যাবে না, তার ডুপ্লিকেট কি হিসাবে ভ্যালু অ্যাসাইন করা যাবে না। যদি আমি করেও ফেলি তাহলে পাইথন প্রোগ্রাম সেটা কি করবে, একটা নেবে। কোনটা নেবে, সর্বশেষে যেটা ইউজ করা হবে সেটা নেবে। ঠিক আছে, এখন ইউজ করার দরকার নেই। তো এই ছিল হচ্ছে আমার পাইথনের, সরি পাইথনের তো না, পাইথনে ডিকশনারি স্ট্রাকচার, মানে ডিকশনারি স্ট্রাকচার মানে ডিকশনারির গঠন, ডিকশনারি কীভাবে লিখতে হয়, ডিকশনারিতে কীভাবে ডাটা অ্যাসাইন করতে হয়, কি আর ভ্যালুগুলো কীভাবে আলাদা আলাদা জোড়ায় জোড়ায় থাকে। এই হচ্ছে আমার, এই যে আমার যেই স্ট্রাকচারটা ছিল মানে গাঠনিক ফর্মের, এটা হচ্ছে আমার উদাহরণ। তো এই জিনিসগুলো তোমাদের কঠিন মনে হওয়ার কিছুই নেই ভাইয়া। ঠিক আছে, আমি আবারও বলতেছি, এগুলো কঠিন মনে করিও না, এগুলো তো সহজ। লিস্ট টাপল সেটে কি শুধুমাত্র কি মানগুলো দিতাম, কিন্তু এই জায়গায় আমরা কি করব, প্রত্যেকটা মানকেই একটা নির্দিষ্ট কি এর মধ্যে রেখে দেব। ঠিক আছে, এই পার্থক্যটা শুধু এইখানেই, বাদ বাকি দেখো সবগুলো কি একই। আর
এখানে কি কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটা ব্যবহার করব। এখন আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাই যে আসলে কি এটা ডিকশনারি কিনা। আমি যেভাবে তোমাদেরকে করালাম তোমরা প্রমাণ নেবা না যে ভাইয়া এইভাবে করালে তো ডিকশনারি তো নাও হইতে পারে। তাহলে টাইপ অফের মধ্যে ঢুকাই দাও, টাইপের মধ্যে কি স্টুডেন্টকে ঢুকাই দিই, দেখি কি আসে, এটা কি আমার ডিকশনারি কিনা। দেখো ক্লাস দেখাচ্ছে কি আমার ডিক্টে আমার ডিকশনারি, বুঝতে দিতে পারছি, ডিক্টে আমার ডিকশনারি, ডিআইসিটি পুরাটা দেয় নাই, ক্লাস হচ্ছে আমার ডিক্টে আমার ডিকশনারি, তার মানে এটা হচ্ছে আমার ডিকশনারি। ক্লিয়ার? তো এই হচ্ছে আমার ডিকশনারি স্ট্রাকচার। ভয় পাওয়ার কিছু নাই, কঠিন লাগারও কিছু নাই, একই, শুধু মানগুলার সামনে শুধুমাত্র একটা করে কি নির্দিষ্ট কি দ্বারা মানগুলো আমাদের আলাদা করা আছে কমার মাধ্যমে, এতটুকুই। ঠিক আছে? তো এরপরে আছে হচ্ছে আমাদের ডিকশনারির উপাদানগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো সেটা। আচ্ছা, এখন আমরা আসি ডিকশনারির উপাদানগুলোকে কিভাবে অ্যাক্সেস করা যায়। তো ডিকশনারির উপাদানগুলোকে অ্যাক্সেস করা একেবারে সহজ, ইতিমধ্যে তোমরা এটি লিস্টে করেই এসেছো। ঠিক আছে, লিস্টে যে অধ্যায় ছিল সেটা ওইভাবে করে এসেছো। তো ডিকশনারির উপাদানসমূহকে অ্যাক্সেস করার নিয়মটা হচ্ছে অনেকটা লিস্টের মতোই। লিস্টের বেলায় থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স নাম্বার দিয়ে, মানে যেই ইন্ডেক্স নাম্বার দিয়ে বা নেগেটিভ ইন্ডেক্স নাম্বার দিয়ে যেভাবে ইন্ডেক্স ভ্যালু পাওয়া যাইতো, মানে যেভাবে অ্যাক্সেস করতাম আর কি, ঠিক তেমনই ডিকশনারির বেলা ওই থার্ড ব্র্যাকেট জায়গায় ইন্ডেক্স নাম্বার তো আর এখানে নাই, সে জায়গায় আমাকে কী করতে হবে, ওই যে আমরা কি পেয়ার ভ্যালু যেভাবে করছিলাম, এই যে কি আর পেয়ার যেখানে ছিল সেখানে আমরা কি নামটা দিয়ে দিব ওই থার্ড ব্র্যাকেট জায়গায়, ইন্ডেক্স নাম্বারের জায়গায়, লিস্টের যে জায়গায় আমরা ইন্ডেক্স নাম্বার দিতাম, আমরা এখানে ডিকশনারিতে কী করব, কি নামটা দিয়ে দিব, তাহলে আমরা কি এর সাথে সংযুক্ত যেই ভ্যালুটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। তো চলো এটা আমরা এখন দেখি। তো একটা উদাহরণে নাও, উদাহরণ এই যে উদাহরণ এটা দিয়ে বুঝাই। প্রথমে আসো, উদাহরণটা পরে দেখাই, প্রথমে এর স্ট্রাকচারটা দেখাই কিভাবে আমরা এটার অ্যাক্সেস করতে পারবো। তো অ্যাক্সেসটা হচ্ছে একদম সহজ, লিস্টের মতনই। কীরকম? প্রথমে হচ্ছে যে ডিকশনারির উপাদানকে অ্যাক্সেস করব সেটার নাম, তার মানে কি ডিকশনারি নেম, ডিকশনারির নেম, তারপরে কি ডিকশনারি নেমের সাথে কি আমার থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার কি থাকবে, কি নেম মানে কি নেমটা যেভাবে থাকবে সেভাবেই, মানে কি নেমটা যদি আমার কোটেশনের মধ্যে থাকে কোটেশনের মধ্যে, কি নেমটা যদি আমার কোটেশন ছাড়া থাকে কোটেশন ছাড়াই, ব্যাপারটা এরকম, বুঝতে পারছো? তো এই হচ্ছে আমার সিনট্যাক্সটা, সহজ সিনট্যাক্স একদম, যে ডিকশনারি নেম তারপরে থার্ড ব্র্যাকেট জায়গায় আমার কি নেম। যদি আমি উদাহরণটা দিয়ে দেখাই, এই যে উদাহরণ দিলাম আমি স্টুডেন্ট, এখন চাইলে আমি যে কোনো কি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, যার ফলে তার মানটা আমি পাবো। ধরো এখানে তার মানে কি একটা দাও, একটা ভেরিয়েবলের মধ্যে নাও বা ডাইরেক্টও করা যায়, একটা ভেরিয়েবলের মধ্যে আমি সেটা রেখে দেই, যে ধরো একটা যে কোনো একটা ভেরিয়েবল দাও, ধরো এস নামে একটা ভেরিয়েবল দিলাম, তার মধ্যে আমি কি রাখবো, এই যে প্রথমে কি আমি এখানে অ্যাক্সেস করতে চাচ্ছি, প্রথমে কি এই যে ডিকশনারি নেম, তো ডিকশনারি নেমটা আমার কি স্টুডেন্ট দিছি, এরপরে কি আমার লিস্টে যেভাবে করতাম থার্ড ব্র্যাকেট জায়গায় আমি কি দিতাম, এখানে লিস্টে যখন করতাম তখন কি ইন্ডেক্স নাম্বার দিতাম, তাই না? ধরো এখানে আমি একটা লিস্ট করে তোমাদেরকে দেখাই, যে এ নামে একটা লিস্ট আমার 20 30 40, ও পয়েন্ট হয়ে যাচ্ছে, 20 30 50 60 40 ইত্যাদি গেল। তো কি করতাম আমরা, যখন একে অ্যাক্সেস করতে যাইতাম তখন সরাসরি কি এই যে লিস্টের নাম দিতাম, এরপর এখানে আমরা ইন্ডেক্স নাম্বার দিতাম, যে 0 1 2 3 4, বা নেগেটিভ দিতাম -1 -2 -3, এইভাবে আমরা কি 5 বা 4 বা 3 এভাবে কি আমরা নাম্বার দিতাম। ঠিক আছে, কিন্তু এখানে তো আমার ডিকশনারিতে ইন্ডেক্স নাম্বার নাই, সেজন্য আমি এখানে কি করব, ডিকশনারিতে সরাসরি আমি যেটা অ্যাক্সেস করতে চাই সেটার কি নামটা দিয়ে দেবো। ধর এখানে আমি এস কে অ্যাক্সেস করতে চাই, এই যে সেজন্য কি এস আমার কিভাবে লেখা আছে এস, সেইভাবে আমি এখানে দিয়ে দেব। এখন যদি আমি প্রিন্ট এসকে করি, যে প্রিন্ট এস যদি আমি করি, তাহলে আমার এজের সাথে যেটা আছে সেটা দেখাবে, এই যে 20। এগুলো কিন্তু আগের গুলাই যেগুলো করাইছিলাম, এই যে হচ্ছে আমার 20, দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে আমার কি এটা 20, মানে এজ আমার কত 20কে আমি অ্যাক্সেস করতে পারছি। বা এজ না দিয়ে এখানে যদি আমি সিটি দেই, একটা জিনিস মনে রাখবা,
কি নামটা আমার যেভাবে আছে, অর্থাৎ যদি সেটা কোটেশনের মধ্যে থাকে তাহলে কোটেশন সহই আমার হুবহু কি নাম দিতে হবে, যদি আমার কোটেশন ছাড়া থাকে কোটেশন ছাড়াই আমার দিতে পারবো। তার মানে ডিকশনারিতে এই যে আমার উপাদান বা মানকে অ্যাক্সেস করার জন্য আমার কি নামটা ব্যবহৃত হয়। তার কেন? কারণ কির সাথে তো আমার সংযুক্ত মানটা, তাই কি না? সেজন্য ওই কির মাধ্যমে আমরা আমাদের উপাদানকে সংযুক্ত করতে পারবো খুব সহজভাবে। প্রথমে ডিকশনারির নাম, যে ডিকশনারির নামটা আছে, তারপরে থার্ড ব্র্যাকেট, লিস্টের মতো থার্ড ব্র্যাকেটের পরে আমার যেটার মান অ্যাক্সেস করতে চাই তার কি নামটা দিতে হবে, সেই উপাদানটা না কিন্তু তার কি নামকে দিতে হবে। কি নাম যেটা আছে সেটা দিতে হবে। যখন এখানে যদি আমি এখন সিটি দেই তাহলে কি পাবো? দিনাজপুর পাবো আউটপুট। এই তার মানে কি, যা দিব, যে কি নাম দিব তার সাথে সংযুক্ত যে উপাদানটা আছে তার আউটপুটটা আমরা পাবো। এটা চাইলে কি করা যায়? চাইলে এটা এক লাইনে করা যায়, বই যেভাবে আছে এক লাইনে কি সরাসরি প্রিন্টে দেখানো যায়। এই যে এরকম প্রিন্টের মধ্যে ডিকশনারি নেম যা আছে তাই, ডিকশনারি নেমের পরে কি থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটের পরে এখানে যদি আমি এখন রোলকে দেই, এই যে রোলকে যদি আমি দেই, এই যে রোল, তাহলে কি এখন পাবো? আমি রোলকে পাবো, এই যে 10 রোল পাইছি। বুঝতে পারছো? মানে তবে এইভাবে ভ্যারিয়েবলের করার চাইতে উপাদানগুলোকে অ্যাক্সেস করার জন্য, মানে দেখতে চাওয়ার জন্য সহজে প্রিন্ট দিয়ে করাটাই ভালো। এক লাইনে হচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না। তবে তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে রাখেও করে দেখাইলাম, আবার সরাসরি প্রিন্ট দিয়ে কীভাবে করা যায় সেটাও দেখাইলাম। আমি যদি আরেকবার রিপিট করি তোমাদের বোঝার সুবিধার্থে, কিভাবে ডিকশনারির উপাদানগুলো অ্যাক্সেস করা যায়। ডিকশনারির উপাদান অ্যাক্সেস করা আর লিস্টের উপাদান অ্যাক্সেস করা অনেকাংশেই সেম, ঠিক আছে, প্রায় সেম। শুধু পার্থক্যটা হচ্ছে লিস্টে যখন আমরা উপাদান অ্যাক্সেস করতাম সেই জায়গায় আমরা কি করতাম? ইন্ডেক্স নাম্বার বা নেগেটিভ ইন্ডেক্স নাম্বার ব্যবহার করতাম। কিন্তু ডিকশনারিতে যেহেতু ইন্ডেক্স বা নেগেটিভ ইন্ডেক্স নাম্বার নাই, সেহেতু আমরা কি করব? যে মানটাকে অ্যাক্সেস করতে চাইব তার কি এর মানটা দিতে হবে। কি এর মান এই যে কি, যেগুলো কি ব্যবহার করবো, ইউনিক যে কিগুলা, সেই কি এর মানগুলো আমরা ব্যবহার করব। বুঝতে পারছো? কিসের মান? কি এর মান, ইন্ডেক্সের জায়গায় কি এর মান। তো এটা তো স্ট্রাকচারটা একদম সহজ, একদম কি, প্রথমে ডিকশনারির নাম দিতে হবে, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে যে কি এর নাম দেব, এবং সেই কি এর নামের সাথে সংযুক্ত যেটা আছে সেটার ফলাফলটা আমি পাবো। বুঝাইতে পারছো? বুঝাইতে পারছি? একদম সহজ, কিছুই না। শুধুমাত্র কি লিস্টের যে জায়গায় আমরা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করতাম সেই জায়গায় শুধুমাত্র কি এর নাম দিলেই আমাদের কাজ হয়ে যাবে। আমি উপাদানকে সুন্দরভাবেই অ্যাক্সেস করতে পারবো। তবে মনে রাখবো অবশ্যই থার্ড ব্র্যাকেট থাকতে হবে। থার্ড যেভাবে অ্যাক্সেস করতাম, যে ডিকশনারি নামের সাথে থার্ড ব্র্যাকেট, লিস্টের নামের সাথে থার্ড ব্র্যাকেট দিয়ে, এইখানেও ঠিক থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট। তো এরই হচ্ছে আমাদের ডিকশনারি ডাটা স্ট্রাকচারে কিভাবে উপাদান অ্যাক্সেস করা যায়। এরপরে আছে হচ্ছে তোমাদের ডিকশনারিতে কীভাবে ডাটা সংযোজন বিয়োজন করা যায়, এটা নিয়ে আমরা আলোচনা করব এখন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আসি ডিকশনারিতে ডাটা সংযোজন। ঠিক আছে, ডিকশনারিতে কিভাবে ডাটা সংযোজন করা যায় সেটার বিস্তারিত আলোচনা নিয়ে। তো ডিকশনারিতে ডাটা দুইভাবে সংযোজন করা যায়। একটা হচ্ছে ইকুয়াল অপারেটর বা নতুন কি ব্যবহার করে, ব্যাপারটা একই, এবং আরেকটা হচ্ছে আপডেট মেথড ব্যবহার করে। এই নতুন কি ব্যবহার করে ডিকশনারিতে ডাটা সংযোজন করতে গেলে ইকুয়াল অপারেটর ব্যবহৃত হয়। এই জন্য ইকুয়াল অপারেটর বা নতুন কি ব্যবহার করে ডাটা সংযোজন করা যায় ডিকশনারিতে। এবং এই ডাটা সংযোগের জন্য একটা নির্দিষ্ট মেথড আছে, সেটা হচ্ছে আপডেট মেথড। এই আপডেট মেথড ব্যবহার করেও ডিকশনারিতে ডাটা সংযোগ করা যায়, মানে নতুন ডাটা অ্যাড করা যায়। তো আমরা প্রথমে দেখি যে ইকুয়াল অপারেটর বা নতুন কি ব্যবহার করে কীভাবে ডাটা সংযোজন করা যায়। কমেন্ট করে রাখে দিলাম, ইকুয়াল নাম্বার 1, ইকুয়াল অপারেটর বা নতুন কি ব্যবহার করে। ধরো এর আগে আমরা কি শিখলাম? ডাটা কিভাবে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে, ডাটা অ্যাক্সেসিং শিখলাম। তো এই ইকুয়াল অপারেটর বা নতুন কি ব্যবহার করতে গেলে আমাকে সর্বপ্রথম ডাটাকে আগে কি করতে হবে? ডাটাকে যেভাবে অ্যাক্সেস করা যায় এর সিনট্যাক্সটা হচ্ছে মানে ঠিক সেরকমই, ঠিক আছে। এর 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 ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকমই, যেভাবে ডাটা অ্যাক্সেস করলাম না এর আগে আমরা কীভাবে অ্যাক্সেস করলাম, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে প্রথমে ডিকশনারি নেম, তারপরে কি নেম,
ঠিক আছে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে কি নেম দিয়ে আমরা নির্দিষ্ট ডাটাকে অ্যাক্সেস করছি। এখানেও সেম ওইভাবেই কি নেম দিয়ে পরবর্তীতে ডাটার মান বা ভ্যালু অ্যাড করতে হবে। তো এটা সিনট্যাক্সটা যদি আমি দেখি, যেহেতু এটার সাথে সিনট্যাক্সটা অনেকাংশেই মিল আছে, এখন তো কি হবে, এটা ডিকশনারি, এটা আমি করে দিলাম নেম এম ডিকশনারি নেম, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে আমার কি নেম, এবং এই কি নেমের পরে ইকুয়াল দিয়ে এখানে থাকবে হচ্ছে আমার ডাটা বা ভ্যালু। এখানে আমি কি থাকবে, ডাটা অথবা ভ্যালু, কির নাম অথবা ডাটা অথবা ভ্যালু, আমরা যে ডাটা বা ভ্যালু অ্যাড করতে চাই এটাই, কাজ একই। তো আসলে প্রথমে আমরা একটা ডিকশনারি তৈরি করে নেই। এখন কি নামে একটা ডিকশনারি তৈরি করব, আচ্ছা স্টুডেন্ট নামে একটা ডিকশনারি তৈরি করি, সমস্যা নেই। এখানেও তোমাদের ম্যাক্সিমাম উদাহরণগুলোই হচ্ছে দেখতেছি যে বইয়ে ইদারে করে দেওয়া আছে, যে মাই ডিকশনারি নামে একটা ডিকশনারি তৈরি করা আছে। যাই হোক, আমরা স্টুডেন্ট নামে একটা ডিকশনারি তৈরি করি। তো সিনট্যাক্সটা কি, স্টুডেন্ট ডিকশনারি নেম, তারপরে হচ্ছে কি আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমরা কি আর ভ্যালু দিয়ে জোড়ায় আকারে ডাটা, মানে ডাটাগুলো অ্যাসাইন করব। ইতিমধ্যে তোমাদের অনেকবার আমি এটা দেখালাম, ইতিমধ্যে অনেকের এই স্ট্রাকচারটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো কি করব, প্রথমে ধরো আমি নেম দেই, নেম এবার কি নাম দেই, ধরো এবারও আমরা নাম দেই শিমুল, ঠিক আছে, নেম দাও। এবং কি দেওয়া যায়, ধরো রোলটা দাও, তার ক্লাস রোলটা কি, ধরো 50। এই যে এখানে আমাদের অবশ্যই কমা ইউজ করতে হবে, 50, ঠিক আছে, দিয়ে দিলাম। এই একটা আমার ডিকশনারি করলাম। এখন ধরো তো এটাকে যদি আমি এখন প্রিন্ট করি, স্টুডেন্টকে যদি আমি এখন প্রিন্ট করি, তাহলে আমার কি ফলাফল আসে, এগুলো এই 10গুলো কিন্তু আমার আগের, ঠিক আছে। এই যে হচ্ছে আমার নতুন, যে নেম শিমুল রোল 50, যেন আমি যেটা ডিকশনারিতে দেখাইছি সেটাই আমাকে দিচ্ছে। এখন আমরা কি করব, এই ডিকশনারিতে ধরো আমার তো একটা আমার ডিকশনারি সেভ আছে, এখন ডিকশনারিতে আমার আরও ডাটা অ্যাড করার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, আমরা প্রথম পদ্ধতিটা নিয়ে আলোচনা করতেছি, ইকুয়াল অপারেটর বা নতুন কি ব্যবহার করে। তো আমরা কি করব, এই ব্র্যাকেটের মধ্যে যেন আবার কোনো কিছু করিও না। এই ব্র্যাকেট কিন্তু আমার এক লাইনে যখন আসে তখন এটা হয় শুরু আর এটা থাকে শেষে, মানে তার পরের লাইনে। এই ব্র্যাকেটের মধ্যে আবার এই তোমার মেথড বা ওই পদ্ধতিগুলো করে নাও বা প্রিন্ট দিও না, যা করবা ব্র্যাকেটের নিচেই করবা। তো কি এখন আমরা কি করব, অ্যাড করব। তো সিনট্যাক্সটা কি, ইকুয়াল অপারেটর বা নতুন কি ব্যবহার করে, প্রথমে ডিকশনারি নেম, ঠিক আছে, ডিকশনারি নেম দিলাম। ডিকশনারি নেম দিয়ে করে এখানে কি করব, কি নেম দিব। এই কি নেমটা হচ্ছে আমার নিউ কি নেম, যেহেতু এটা আমরা আপডেট করতেছি না, নিউ কি নেম। এখানে আমি আন্ডার স্কোর দিচ্ছি বললে বুঝুন না যে এখানে আন্ডার স্কোরই দিতে হবে, ব্যাপারটা এরকম না। আমি এখানে তোমাদেরকে মানে স্পেস দিলে তোমরা আবার এখানে স্পেস দিয়ে ফেলবা অনেকে, এই জন্যে যেন অনেকে স্পেসটা যেন না দাও, এই কারণে আমি আন্ডার স্কোর দিয়ে দেখাচ্ছি। কারণ কি ভেরিয়েবলের নাম হিসাবে তো আমার এই দেওয়া যাবে না, তোমার কি বলে স্পেস দেওয়া যাবে না, রং আসবে, ওই জন্য আমি দিচ্ছি। তোমরা আবার মনে করে না যে আন্ডার স্কোরটা হচ্ছে আমার আবার সিনট্যাক্স, আন্ডার স্কোরটা সিনট্যাক্সের মধ্যে না, আমি এখানে দিচ্ছি যেন স্পেস না দিয়ে যেন এটা সহজভাবে তোমরা বুঝতে পারো, এই জন্য। কারণ এখানে স্পেস দিলে অনেকে আবার ভাবে নেবা যে স্পেস হবে, কখনোই স্পেস হবে না, বা কখনোই আন্ডার স্কোর যে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এখন এই যে কিগুলো আমরা লিখি, এই কিগুলো হচ্ছে কি, এগুলো কিন্তু আবার কেস সেন্সিটিভ বলতে এখানে এই নেমের মানে আলাদা, আবার যদি তুমি এনটা বড় হাতের দাও সেই নেমের মানে কিন্তু আলাদা, ঠিক আছে। তাই এগুলা মাথায় রাখবা। মানে তুমি এখানে ছোট হাতের নেম দিয়ে উপাদান অ্যাক্সেস করছো, লিখছো, পরে অ্যাক্সেস করার সময় বড় হাতের এন দিয়ে শুরু করতেছো, তাহলে কিন্তু ফলাফল আমার ইরর আসবে, কারণ এটা আমার কেস সেন্সিটিভ। যদি আবার ওই বড় হাতের নাম দিয়ে উপাদান থাকে সেক্ষেত্রে আবার ওটার আসবে, কিন্তু যেহেতু একটা যদি থাকে, তুমি লিখছো ছোট হাতের, উপাদান অ্যাক্সেস করার সময় বড় হাতের দিছো, তাহলে কিন্তু আমার ফলাফল ইরর আসবে। তো আসি এখন আপডেটিংয়ে, এই সংযোজনে। তো স্টুডেন্ট, এরপরে কি আমার নিউ কি নেম, আমি কি এখানে অ্যাড করতে চাই, ঠিক আছে। ধর এখানে আমি এজ ইউজ করব, মানে বয়সটা অ্যাড করতে চাই, তাহলে এজ ইউজ করার জন্য আমার কি নেমটা কি হবে, যেহেতু এজ তার মানে কি আমার স্ট্রিং, সেই হিসাবে কি আমাকে এটা স্ট্রিংয়ের ভিতরেই রাখতে হবে, কোটেশনের ভিতরে রাখতে হবে এজ। এরপরে কি ইকুয়াল দিয়ে এখানে আমি কি ডাটা রাখতে চাই, ধরো এখানে আমি বয়স 25 দিলাম, এই এতটুকুই কাজ।
আমি যখন উপাদান অ্যাক্সেস করব সেই ক্ষেত্রে আমার কাজ এতটুকু। তো তো এখানে তো এখন তো নতুন নতুন কি নাম হবে না, তখন এখানে কি আমার পুরাতন কি নামগুলো হবে, মানে যেগুলো আমি রাখছি। আর আপডেটিংয়ের ক্ষেত্রে কি হবে, আমার আপডেটিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র নতুন একটা কি নাম হবে যেটা আমি অ্যাড করাইতে চাই আমার পুরাতন ডিকশনারিতে, এবং তারপর একটা ইকুয়াল হবে। এরপরে আমার কি হবে, ডাটা বা ভ্যালু, আমরা যে ডাটা বা ভ্যালু এখানে দিব বা যে উপাদানটা দিব ওই কি এর সাথে সেটা আমাদের ইকুয়াল দিয়ে দিতে হবে। এই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় ইকুয়াল অপারেটর বা ব্যবহার, যেমন ইকুয়াল অপারেটর ব্যবহার করা হয়েছে বা নতুন কি, এই যে আমরা এখানে নতুন একটা কি ব্যবহার করলাম এই জন্য। এখন যদি এটা আমি আউটপুটটা দেখি, দেখো এর আগে যখন আমরা প্রিন্ট করছিলাম তখন কি ছিল, নেম আর রোল ছিল। এখন যখন এখানে আমরা অ্যাড করে দিছি নতুন একটা, সেক্ষেত্রে আমরা কি অ্যাড হয়েছে, দেখো এসটা অ্যাড হয়ে গেছে। আমরা এখানে চাইলে চাইলে আরও অন্য কিছু অ্যাড করতে পারি। একটা তো এস করলাম, তার মানে কি এসটা আপডেট হয়ে গেল। ধরো এখানে তুমি এস করবা না, তুমি এখানে কি করবা, সিটিটা অ্যাড করতে চাও, তাহলে সিটি দাও। সিটি দিয়ে কি দিনাজপুর, দিনাজপুর, তাহলে কি আসবে, তাহলে কি এস তো আসবে না, কারণ আমি তো অ্যাজ ইউজ করে নেই। তাহলে কি আসবে, এখানে সিটিটা আসছে, সিটি দিনাজপুর। আবার যদি মনে করো না আমি ওইটা ইউজ করব না, তাহলে সেক্ষেত্রে কি, ধরো তুমি ইনস্টিটিউট অ্যাড করবা, সে কোন ইনস্টিটিউটে পড়ে বা স্কুল নেম যেটাই করো। তো ধরো এখানে তুমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট দাও, পলিটেকনিক TITUTE, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ওকে, এখন যদি আবার আপডেট করো, দেখো ইনস্টিটিউট দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। অর্থাৎ এখানে আমি যে ডাটাই অ্যাড করতে চাই না কেন সেই হিসাবে কি শুধুমাত্র আমার কি সিনট্যাক্সটা কীরকম, প্রথমে ডিকশনারির নাম, তারপরে যে থার্ড ব্র্যাকেট মাস্ট বি সেই থার্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে এর মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে নতুন যে কিটা আমি অ্যাড করতে চাই সেই কি নেম নিতে হবে, এবং ওই কি এর সাথে আমি কোন ভ্যালু অ্যাড করব সেই ভ্যালুটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমার পূর্বে যে আমার ডিকশনারি ছিল সেই ডিকশনারির সাথে আমার এই যে উপাদান বা ভ্যালুটা সেটা আমার আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আরেকটা আমার পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপডেট মেথড ব্যবহার করে। কি মেথড, আপডেট মেথড ব্যবহার করে। এগুলো আমি একটু কমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে, যাতে এগুলো পরবর্তীতে আর ভেজাল না করে। আপডেট মেথড ব্যবহার করে মানে এটা নির্দিষ্ট একটা পদ্ধতি আমার দেওয়া, এই মেথড দেওয়া আছে যেটা ব্যবহার করে আমরা আপডেট করতে পারবো। তো এই ক্ষেত্রেও কি করো, যে এই স্টুডেন্টের এটাই কপি করে নাও, আপডেট মেথড দাঁড়াও এটাই সুন্দর করে কপি করে নিই। আপডেট, ঠিক আছে। তো আপডেট মেথড ব্যবহার করে কিভাবে হবে, ওই একই কাজ, এটার সিনট্যাক্সটাও ঠিক ওই একই, এটার সিনট্যাক্সটা একই, এটার সিনট্যাক্সটা ওই একই। কিরকম, কই যাচ্ছে রে, প্রথমে কি ডিকশনারির নেম তো মাস দিতেই হবে, ডিকশনারি নেম, তারপরে এই জায়গায় কি আমার, এই জায়গায় কি, এটা যদি আমি নতুন কিভাবে দিয়ে করতেছি না বা ইকুয়াল অপারেটর ইউজ করতেছি না, এক্ষেত্রে আমার সরাসরি এখানে কি আসবে, সরাসরি এখানে আসবে হচ্ছে আমার আপডেট মেথডটা। কি মেথডটা আসবে, আমার আপডেট মেথড। তবে মেথডকে অ্যাক্সেস করার জন্য কি লাগে, আমার ডট অপারেটর, এর জন্য এখানে মাস্ট বি আমার ডট দিতে হবে। ডট দিয়ে আপডেট যে মেথড সেটা আপডেট মেথডটা লিখতে হবে, এবং মেথডের সাথে কি থাকে, আমার অবশ্যই প্যারেনথিসিস বা ফার্স্ট ব্র্যাকেট থাকে, এবং এই প্যারেনথিসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে সম্পূর্ণ কি করতে হবে, কি এবং ভ্যালুটা লিখে দিতে হবে, এবং এই কি ভ্যালুটা লিখে দেওয়ার সময় আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে বা কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। ব্যাপারটা এরকম, এখানে যদি আসে এই ইউজ করতে হবে, এবং এর মধ্যে আমাকে কি দিতে হবে, কি এবং কি এর সাথে ভ্যালু দিয়ে দিতে হবে। এই হচ্ছে আমার সিনট্যাক্সটা আর কি, ঠিক আছে, এটা হচ্ছে আমার সিনট্যাক্সটা। তো এখন ধরো এখানে যদি আমি কি করি, আর ধরো তোমাকে আমরা প্রিন্ট করে দেখাই,
প্রিন্ট যদি আমি স্টুডেন্টকে করি তাহলে কি আসবে, অবশ্যই নেম আর রোল যেটা দিছিলাম ওটা আসবে। এগুলো আগেরটা, এগুলো আগেরগুলো। এখন আপডেটটা হচ্ছে একদম সবার শেষেরটা, দেখো নেম শিমুল রোল 50 এটা দেখাচ্ছে। এখন যদি এখানে আমি আপডেট মেথড ব্যবহার করে ডাটা সংযোজন করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, সরাসরি আমার ডিকশনারি নেমটা আগে নিব। তো ডিকশনারি নেম দেওয়া আছে আমার স্টুডেন্ট, এর সাথে আমি ডট আপডেট মেথডটা, আপডেট মেথড যেহেতু মেথডের সাথে আমার প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট থাকেই, তো এটা তো মাস্ট বি আমাকে দিতে হবে, নাহলে সেটা মেথড বলে গণ্য হবে না। বা আপডেট, তারপরে কি এই আপডেটের ভিতরে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো কি এবং ভ্যালুটা দিয়ে দিতে হবে। এটাই স্ট্রাকচার, এটাই নিয়ম। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাকে কি এবং ভ্যালু দিয়ে দিতে হবে আমি কিভাবে চাই। ধরো এখানে আমি এখন কি অ্যাড করব, কান্ট্রি অ্যাড করব, যে স্টুডেন্ট আমার কোন কান্ট্রির। তো এখানে কি আমি সিম্পলি কান্ট্রি, যেহেতু আমার স্ট্রিং কোটেশনের মধ্যে থাকবে স্ট্রিং কয়েক, এবং এর মধ্যে আমার থাকবে কি, ধরো বাংলাদেশ, বাংলাদেশ BNGLADESS বাংলাদেশ। এখন যদি আমি দেখো আপডেট করি কি আসবে, এই দেখো কান্ট্রিটা আমার অ্যাড হয়ে গেছে, বুঝছো, কান্ট্রিটা আমার অ্যাড হয়ে গেছে। তো এটাই মানে ডিকশনারিতে ডাটা পদ্ধতি অ্যাড করার জন্য এই হচ্ছে আমার পদ্ধতি। ধরো তো তুমি যদি এখন মনে করো যে ভাই আমি এখানে কিভাবে একের অধিক ডাটা অ্যাড করব, সেটাও তুমি আপডেট মেথড ব্যবহার করে করতে পারো। তখন কি করবা, আপডেট মেথড ব্যবহার করে তখন কি করতে পারবা, খুব সহজেই আপডেট মেথড ব্যবহার করে সেগুলো অ্যাড করতে পারবা। সেগুলো আমাকে কি করতে হবে, অবশ্যই কি এবং ভ্যালুগুলোকে আলাদা আলাদা করে দিতে হবে। তুমি এক লাইনও করতে পারো, কান্ট্রি দিছো না, ধরো এখানে কি আবার তুমি একটা কি ভ্যালু দিবা, যেভাবে ডিকশনারি করো আর কি, ঠিক ওইভাবেটাই এই ব্র্যাকেটের মধ্যে দিতে হবে স্ট্রিং, এবং এর মধ্যে ধরো সিটি দেওয়া হচ্ছে দিনাজপুর। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, দেখো এক্ষেত্রে কি হবে, আমার দুইটা অ্যাড হবে, কান্ট্রিও অ্যাড হবে বাংলাদেশ, সিটিও হবে দিনাজপুর। মানে যদি একের অধিক অ্যাড করতে চাও সেক্ষেত্রে আপডেট মেথড ব্যবহার করে খুব সহজে একের অধিক ডাটা অ্যাড করা যায়। এটা তুমি যদি এক লাইনে লিখতে তোমার যদি অসুবিধা হয়, তাহলে সিম্পলি এইভাবে কি এক করে দিবা, কমা এগুলো দিয়ে আলাদা করে দিবা, এতে করে কি হবে, তোমাদের সুবিধা হবে। মানে আপডেট মেথডের মধ্যে যেভাবে আমরা কি এর ভ্যালুগুলো সংযোজন করি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ঠিক একই পদ্ধতিতে আপডেট মেথড মানে প্যারেন্থেসিসের ভিতরে ঠিক সেইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে কি এবং ভ্যালুগুলো দিতে হবে। এখানে চাইলে একাধিক যত খুশি তত ডাটা দিলেই সেগুলো অ্যাড হয়ে যাবে। তুমি চাইলে এখানে খুব সহজভাবেই ব্র্যাকেটটা রাখে দিয়ে এটা নিচে এইভাবে দিয়ে দিতে পারো। তারপরে কি এই যে এটা এইভাবে এখন নিচে দিয়ে দিতে পারো। এর ফলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে যে এইভাবে এখন কমা দিয়ে নিচে নিচে আবার কোনো কিছু অ্যাড করে দিতে পারবা। ধরো এখানে তুমি আবার যদি এজটা ইউজ করে দিতে চাও, এই যে এজ দিয়ে যদি দাও 25, তাহলে দেখো এখন কি আসবে, আমার পরেরটা চলে আসবে, এই যে এসটাও আমার অ্যাড হয়ে গেছে, নেম শিমুল রোল কান্ট্রি সিটি এস চলে আসছে। বুঝতে পারছো? তার মানে একের অধিক যদি আমি কোনো ডাটা সংযোজন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার আপডেট মেথড ব্যবহার করে আমরা খুব সহজে করতে পারবো। তবে এটা সিনট্যাক্সটা হচ্ছে, যদি একটা করতে চাই তাহলে তো কি ভ্যালু দিলেই হবে, যদি একের অধিক করতে চাই সেগুলো কি কমা দিয়ে আলাদাভাবে করা যাবে। তোমরা চাইলে এইভাবে নিচে নিচেও করতে পারো, চাইলেও এক লাইনেও কমা দিয়ে আলাদা আলাদাভাবে কি আর ভ্যালুগুলো অ্যাড করে দিতে পারো। আর কি নিউ কি নেম দিয়ে বা অপারেটর ইকুয়াল অপারেটর ব্যবহার করেও সুন্দরভাবে করতে পারো। তবে একটা জিনিস মনে রাখবা, যদি নতুন কি বা ইকুয়াল অপারেটর ব্যবহার করো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আর যদি আপডেট মেথড ব্যবহার করো তার আপডেট মেথডের ভিতর মানে প্যারেন্থেসিসের ভিতর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। মানে আপডেট মেথডের ভিতরে যেভাবে ডিকশনারিটার লেখা হয় ঠিক সেইভাবে কি আর ভ্যালুগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটার পর একটা দিতে হবে। যদি একটা দেওয়া তাহলে একটা হবে, যদি দুইটা দাও দুইটা হবে। তো এই হচ্ছে আমার ডিকশনারিতে ডাটা সংযোগ করা বা ডাটা অ্যাড করার প্রসেস। এরপরে আছে হচ্ছে আমাদের ডিকশনারি থেকে কীভাবে ডাটা উপাদান বিয়োজন করা যায় বা ডাটাগুলো বাদ দেওয়া যায়, সেটা এখন আমরা আলোচনা করব। আচ্ছা, এখন আমরা আসি ডিকশনারি হতে উপাদান কিভাবে বিয়োগ করতে হবে, কিভাবে বিয়োজন করতে হয়। মানে ডিকশনারি হতে আমাদের যেই মানগুলো বা যে উপাদানগুলো থাকবে সেগুলো কিভাবে আমরা রিমুভ করতে পারবো সেগুলো নিয়ে। এর আগে আমরা অ্যাড দেখলাম, এখন রিমুভ দেখব। তো প্রথমে
ডিকশনারি হতে উপাদান বিয়োজন করার জন্য আমার চারটা মেথড আছে। একটা হচ্ছে পপ, একটা পপ আইটেম, একটা ডেল এবং একটা ক্লিয়ার মেথড। তো এই চারটা আইটেম চারভাবে কাজ, সরি চারটা মেথড চারভাবে কাজ করে থাকে। এগুলোর প্রত্যেকটা কিভাবে কাজ করে এবং প্রত্যেকটার কাজ কি, এখন আমরা সেগুলো উদাহরণের মাধ্যমে দেখব। তো প্রথমে আসি আমরা পপ আইটেম দিয়ে, সরি পপ মেথড দিয়ে। তো পপ মেথড আমাদের কি করে, কোনো নির্দিষ্ট কি এবং এর সাথে সংযুক্ত মান রিমুভ করার জন্য এটা ব্যবহৃত হয়। মানে কি এর সাথে যেহেতু মান সংযুক্ত থাকে, তার মানে কি রিমুভ করলে আমার মানও রিমুভ হয়ে যাবে। তো উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি, ধরো উদাহরণ হিসেবে আমরা কোন একটা কি করব, যে মাই ডিক নামে, মাই ডিকশনারি বা মাই ডিক, ডিকটা আমরা ডিকশনারি বোঝাই, ডিকশনারি নামে একটা ইয়া নিয়ে নেই, তোমার একটা ডিকশনারি তৈরি করি। কি ডিকশনারি তৈরি করব, ধরো এখানে আমরা কতগুলো মান রাখবো, ঠিক আছে। যেমন এর মান আমি যদি 10 রাখলাম, তারপরে কি করব, বি এর মান বি এর মান ধরো 20, ঠিক আছে। সি এর মান ইয়া করেনি, সি এর মান ধরো কি রাখবো, সি এর মান 30, সি এর মান ধরো আমি 30 দিলাম, ঠিক আছে। এখন এখন কি করব, এগুলো আমরা এখন কি, এটা যদি আমি এখন সিম্পলি প্রিন্টে দেখি, প্রিন্ট দিয়ে যদি আমি এখন মাই ডিককে প্রিন্ট করি, মাই ডিক, তাহলে কি আসতেছে, এ বি সি এর মান আমাকে দিয়ে দিছে। এই যে এখানে যে আন্ডার স্কোর দিছি, এটা মানে কি বলে দেখি, এটা মানে হচ্ছে আমার, আমরা যেখানে স্পেসটা ইউজ করতে পারবো না, এই জন্য আমি এখানে, কারণ এটা হচ্ছে কি আমার একটা ভেরিয়েবল, ঠিক আছে, আর ভেরিয়েবলে কখনো স্পেস ব্যবহার করা যায় না। এই জন্য মাই ডিক শব্দটাকে আলাদা করার জন্য আমি স্পেস না দিয়ে ডিকশনারি আন্ডার স্কোর ইউজ করছি। যদি আমি এখানে স্পেস দিতাম, দেখো সঙ্গে সঙ্গে আমাকে রং দেখাচ্ছে, ঠিক আছে। দেখো এরর দেখাবে ইনভেল সিনটেক্স, তার মানে আমাকে এখানে কখনোই কি ইউজ করা যাবে না, স্পেস ইউজ করা যাবে না। কিন্তু আমরা চাইলে কিগুলোর নামের মধ্যে স্পেস ব্যবহার করতে পারবো, এখানে কোনো সমস্যা নাই। মানে উদাহরণ হিসেবে ধরো আমি যদি এখানে কি লিখি, ধরো যে এরকম দিয়ে যদি আমি দেই যে সাম অফ নাম্বারস, এরকম দিয়ে যদি আমি দেই, দিয়ে যদি আমি এখন ভেরিয়েট করি 10 20 30 30 30 আর 10 30 30 60 60, এই মানে আমরা কি এর মধ্যে স্পেস ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু ডিকশনারির নাম যেটা থাকবে সেটার মধ্যে আমরা কখনোই স্পেস ব্যবহার করতে পারবো না, কারণ এটা তো আমার একটা ভেরিয়েবলের মধ্যে আমি ডিকশনারি আকারে ডাটা সেভ করতেছি। এভাবে যেমন ভেরিয়েবলের নামকরণে যেরকম আমরা পড়ে আসছি যে কোনোভাবে স্পেস ব্যবহার করা যাবে না, ঠিক এইখানেও যেহেতু একটা ভেরিয়েবল, কোনো স্পেস ব্যবহার করা যাবে না। তবে কি নামগুলোর মধ্যে আমার স্পেস ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, কি নামগুলো দেওয়ার সময় আমার এই যে নাম্বারগুলো আছে, এই যে ক্যারেক্টারগুলো ইউজ করবো, এগুলো হচ্ছে আমার কি কেস সেন্সিটিভ, মানে বড় হাতের অক্ষরের এর কাছে আলাদা একটা মিনিং আছে, ছোট হাতের অক্ষর দিয়ে যদি আমি ব্যবহার করি তাহলে আর একটা মিনিং আছে। এখানে আমি ছোট হাতের সি দিয়ে মান দিছি, এখানে যদি আমি প্রিন্ট যদি বড় হাতের সি দেই তাহলে আমাকে ইরর দেখাবে। এটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই জিনিসগুলো ক্লিয়ার হওয়ার জন্য, প্রিন্ট ধরো যে মাই ডিকশনারি দিক দিয়ে এখানে যদি, সরি থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এক্সেস করতেছি, ধরো এই যে বড় হাতের সি যদি আমি দেই, বড় হাতের সি দিলাম, ঠিক আছে। তাহলে দেখো কি দেখায়, দেখো কি ইরর দেখাবে, কার মানে কি সি আমার নাই, এই জন্য ইরর দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখন ছোটো হাতের সি দেই, দেখো আমাকে 30 দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো, এই হচ্ছে ঘটনা। মানে এগুলো কির মধ্যে, আমি চাইলে কিগুলোর মধ্যে স্পেস ব্যবহার করতে পারবো, কিন্তু আমি কখনোই ডিকশনারির নাম, লিস্টের নাম বা টাপলের নাম, এগুলোর মধ্যে যেগুলো একটা ভেরিয়েবল, এগুলোর মধ্যে কখনোই স্পেস ব্যবহার করতে পারবো না। কিন্তু চাইলে কিগুলোর মধ্যে আমি স্পেস ব্যবহার করতে পারবো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, কিগুলো হচ্ছে আমার কেস সেন্সিটিভ। আচ্ছা, তো এদিকে না যাই, আর এদিকে তোমরা আশা করি বুঝতে পারছো। তো আমি যেখানে ছিলাম পপ আইটেম, ঠিক আছে। তার মানে কি, আমি যদি এখন ডিকশনারি দেখাই যে এর মান, বি এর মান, সি এর মান এবং সাম অফ নাম্বারসের যেগুলো মান দেওয়া আছে এগুলো আমার চলে আসছে। এখন আমি চাচ্ছি নির্দিষ্ট কোনো একটা আইটেমকে এখান থেকে ডিলিট করতে, ধরো আমি বিকে এখান থেকে ডিলিট করব। সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি সিম্পলি প্রিন্টের মধ্যে প্রথমে তো মাই ডিককে লিখতে হবে, এবং যদি একটা মেথড অবশ্যই ডট অপারেটর দিতে হবে, এবং পপ মেথড দিতে হবে। পপ মেথড দিয়ে আমি এখানে কি কি কোনটা ডিলিট করতে চাই, এই যে বিটা ধরে আমি ডিলিট করতে চাই, ঠিক আছে। এখানে আমার আউটপুটটা কি আসে, মাই ডিক ডট পপ আইটেম দিয়ে বি দিছি, বি দিয়ে আমার কি আসতেছে, আমাকে মান দিচ্ছে। না, আমাকে তো মান দেওয়ার কথা না,
ও, এটা এইভাবে কাজ করবে না। ডিরেক্ট প্রিন্ট দিলে এটা এইভাবে কাজ করবে না, আমাকে মানে আলাদাভাবে আগে পপ দিয়ে দিতে হবে আর কি। যেমন এই যে এইভাবে, যে মাই ডিক ডট পপ আগে আমাকে রিমুভ করে দিতে হবে। মাই ডিক পপ দিয়ে এখানে আমি কি যদি এখন বিকে দেই দিয়ে এখন যদি আমি এখানে প্রিন্ট মাই রিড করি, প্রিন্ট মাই ডিকশনারিকে দেই, এখন আমার আউটপুট দেখো, এর মান 10, সি এর মান 30, সাম অফ নাম্বার বি এর মানটা আমার ডিলিট হয়ে গেছে, কি এবং এর সংযুক্ত যে মান আছে এটা ডিলিট হয়ে গেছে। তো এটার সিনট্যাক্সটা কিভাবে কাজ করে আমি এখানে লিখে দিই। দাঁড়াও, প্রথমে হচ্ছে কি নেম, কি নেম, কি নেম, এই যে এখানে যে আমি আবার আন্ডার স্কোর দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, এটা মানে আবার তোমরা মনে করিও না যে আন্ডার স্কোরটাই আমার সিনটেক্স, ঠিক আছে। এখানে আমি তোমাদের এটা দিচ্ছি যেন তোমরা সহজে বুঝতে পারো আর কি, ঠিক আছে। এখানে কি নেম চাইলেও তো আমি তোমাদেরকে দেখাইছি স্পেস ব্যবহার করা যাবে, তোমরা চাইলে এইভাবে আন্ডার স্কোর দিয়েও এখানে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, তাও আমার আউটপুট আসবে এই যে যেভাবে দিবা, ঠিক আছে। আবার চাইলে স্পেসও ব্যবহার করা যায়, তবে ভেরিয়েবলের ক্ষেত্রে কখনো স্পেস ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আন্ডার স্কোর ব্যবহার করে জিনিসগুলো কি ফাঁকা রাখা, মানে স্পেস বোঝানোর জন্য আন্ডার স্কোর ব্যবহার করা যাবে। তো কি নেম, কি নেমের পর কি আসবে, ডট, অবশ্যই ডট দিয়ে কি মেথড পপ, মানে পপ, এই পপের ভিতরে হচ্ছে আমার কি আসবে, কি নেম, সরি কি নেম তো এখানে না, দুঃখিত, কি নেম না, কি নেম না, কি নেম না, এখানে আসবে হচ্ছে আমার, এখানে হচ্ছে আমার ইয়ে আসবে ডিকশনারি নেম, ডিকশো ডিকশনারি, ডিকশনারি, ডিকশনারি নেম ডট পপ, এখানে হচ্ছে আমার কি নেম, ঠিক আছে। এই এই তো হচ্ছে আমার বিষয়। এই তো তাহলে প্রথমে কি দিলাম আমি, ডিকশনারি নেম, তারপরে পপ মেথড বি, এই যে আমার বিটা চলে গেছে। এখানে যদি আমি বি না দিয়ে যদি আমি যদি এ দিতাম, তাহলে কি আমার এ মানও যাইতো এবং এর সাথে সংযুক্ত কি যেটা আছে ওইটাও যাইতো, যেমন বি এর মান এ কিউ আসে নাই, এর মানও আসে নাই। তো এই হচ্ছে আমার পপ মেথড গেল। এরপরে আছে হচ্ছে আমার পপ আইটেম মেথড, পপ আইটেম, পপ আইটেম, পপ, পপ আইটেম, পপ আইটেম মেথডটা আমার কীভাবে কাজ করে, ওই একই পপ আইটেম মেথডটা আমার কাজ করে হচ্ছে এটার ওই একই সিনট্যাক্স অনুযায়ী কাজ করে, তবে পপ আইটেম মেথডটা আমার কাজ হচ্ছে একদম শেষের যেই আইটেমটা থাকবে, একদম শেষের আইটেমটাকে আমার রিমুভ করবে। আমি বলি এই যে ডিকশনারির মধ্যে এই যে এইগুলাকে বলে কি, ঠিক আছে, এই যে কি এ বি সি সাম এগুলো হচ্ছে আমার কি, 10, 20, 30, 60 এগুলো হচ্ছে আমার কি এর মান, মানে এগুলোকে বলে ভ্যালু, এটা কি এটা ভ্যালু, এবং এই দুইটাকে একত্রে বলে হচ্ছে আমার আইটেম বা উপাদান। আমি আরেকবার রিপিট করতেছি, এই যে ডিকশনারির এগুলা হচ্ছে এ বি সি, এগুলা হচ্ছে আমার কি, এগুলা হচ্ছে আমার কি, এই তার পাশে যেগুলো আছে কলনের পাশে যেগুলো আছে ডিকশনারি দিয়ে কলনের ডান পাশে 10, 20, 30, 60 এগুলো হচ্ছে আমার ভ্যালু বা মান, এবং পুরাটা দুইটা মিলে একত্রে হচ্ছে আমার আইটেম। এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, একত্রে, বুঝতে পারছি। আচ্ছা, তো পপ আইটেম আমার কি করে, আরে ডিকশনারির সর্বশেষ যে আইটেমটা আছে সেটা রিমুভ করে, ডিকশনারির বা সবার শেষের, সবার শেষের আইটেম রিমুভ করে। এটারও সিনট্যাক্সটা সেম, এগুলো সব সিনট্যাক্সই একই, ঠিক আছে। ডিকশনারির নেম, ডিকশনারির নেম, কি নেম, তবে এখানে আমাকে কি নেম দিতে হয় না, কোনো কি নেমের প্রয়োজন নাই, কারণ এটা আমার যেহেতু সর্বশেষ আইটেমটা রিমুভ করে। এটার উদাহরণ হিসাবে আমি এটাই রাখি, শুধুমাত্র এখানে কি করি, এগুলো কমেন্ট করে দিই, এগুলো কমেন্ট করে দিয়ে এখানে আমরা আমাদের ওই আইটেমটা রাখি, এই যে ডিকশনারি দিছি, এখানে কি পপ না, এখানে হবে আমার পপ আইটেম, জাস্ট এটা দিলে আমার এনাফ, আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, দিলাম। এখন যদি আমি দেখো এটাকে দেখাই, এ বি সি সাম অফ নাম্বারস, তো আমার সাম অফ নাম্বার, ও সরি পপ আইটেম,
দেখো সর্বশেষেরটা আমার ডিলিট হয়ে গেছে, সাম অফ নাম্বার আমার ডিলিট হয়ে গেছে। যদি সাম অফ নাম্বার আমার না থাকে তাহলে কি আমার এখানে সি সর্বশেষ, তাহলে দেখো সিটা ডিলিট হয়ে যাবে, এ আর বি আছে, সি নাই। যখন আবার সাম অফ নাম্বার থাকতেছে তার মানে সাম অফ নাম্বারটা হচ্ছে আমার সর্বশেষ, তার মানে কি এই দেখো এ বি সি আসতেছে, সাম অফ নাম্বার আমার আসতেছে না। তো এই গেল হচ্ছে আমার পপ আইটেম। এরপরে আছে হচ্ছে আমার ক্লিয়ার মেথড। ক্লিয়ার মেথড ক্লিয়ার ঠিক আছে, ক্লিয়ার মেথড। ক্লিয়ার মেথডটা আমার কি কাজের জন্য ব্যবহার হয়, মানে ক্লিয়ার মেথডের মাধ্যমে ডিকশনারির সব আইটেমকে রিমুভ করে এমটি ডিকশনারি, মানে একটা খালি ডিকশনারি তৈরি করে। আচ্ছা লিখে দেই আমি তোমাদেরকে, এই মেথডের মাধ্যমে, আরে মাধ্যমে হচ্ছে কেন, এই মেথডের মাধ্যমে ডিকশনারির সব আইটেমকে রিমুভ করে এমটি বা খালি এমটি ডিকশনারি তৈরি করা হয়। ধরো বুঝছে, এমটি ডিকশনারি করা হয় আর কি, করা হয়। এই তো এটার সিনট্যাক্সটা কীরকম, ওই একই, এটা যেরকম সিনট্যাক্স এটারও সিনট্যাক্সটা ঠিক সেম, শুধুমাত্র ডিকশনারি নেম দিতে হবে, তারপরে মেথডকে কল করে দিলেই আমার হয়ে যাবে। কমেন্ট করে দেই, তার মানে এখানে কি হবে আমার ক্লিয়ার। এই যে এগুলো আমি কপি করে নিচ্ছি বারবার যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এগুলো কমেন্ট করে দিলাম, এই যে দিলাম। এখন কি পপ আইটেমের জায়গায় কি আমি যদি এখানে ক্লিয়ার দেই, এখন যদি মাই ডিক্টেট করি, দেখো কি আসে, ফাঁকা দিবে। এই লাইনটা চাইলে আবার এক লাইনও করা যায়, যদি না করো, যদি প্রিন্টের মধ্যে দিয়ে যদি ডট দিয়ে ক্লিয়ার দাও, এই যে এক লাইনে করে দিলেও আমার আইটেম ওই একই আসবে, নান দেখাবে। এখন প্রিন্টে এখন আমার কি দেখাবে, নান বা ফাঁকা। তোমরা কি করবা, আগে এই যে এইভাবে মাই ডিক্টটা দিয়ে আগে কল করে দিয়ে দিবা, তারপরে জিনিসটাকে প্রিন্ট করবো। তাহলে আমার কি দেখাচ্ছে, এমটি একটা দেখাচ্ছে, এমটি মানে খালি, আমার কোনো কিছুই নেই। আমার যে প্রত্যেকটা যে আইটেম আসলে সবগুলোকে সে রিমুভ করে দিছে, একটা আইটেমও নাই, তার মানে কি ডিকশনারিটা আমার ফাঁকা। এই ঠিক আছে। আচ্ছা এরপর আমার সর্বশেষ যেটা, এটা আমি কমেন্ট করে রাখি, সর্বশেষ যেটা হচ্ছে আমার ডিলেট মেথড, যেটা বা সংক্ষিপ্ত ডিলেট মেথড। ডেল মেথড আমার কি করে, ডেল মেথড হচ্ছে সম্পূর্ণ, মানে একটা ডিকশনারিকে সম্পূর্ণভাবে ডিকশনারিকে সম্পূর্ণভাবে রিমুভ করে, মানে কোনো আইটেম টাইটেম না, সম্পূর্ণভাবে পুরো ডিকশনারিকে সে রিমুভ করে দিবে, এটার এই স্ট্রাকচারটাই সেম, একই স্ট্রাকচার। ডিকশনারি নেম ক্লিয়ারের জায়গায় হবে হচ্ছে আমার ডেল মেথড, শুধুমাত্র ডেল, এই যে ডেল মেথড। আমি এই কমেন্টটাকেই, এই উদাহরণটাকে আবার কপি করে নেই, এই যে এখানে যদি আমি এখন কি করি, প্রথমে মাই ডিক্ট ডট যদি আমি ডেল দেই, এরপরে যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, এক্সপেক্টেড অ্যাট্রিবিউট নেম আফটার ডট, কি দেখাচ্ছে আমার, দ্বারা আমি একটু দেখি, ডেল কিওয়ার্ড, হ্যাঁ ও এটা আমার, সরি ডেলটা আমার কি, ডেলটা আমার মেথড না, ডেলটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, দুঃখিত আমি, ডেলটা হচ্ছে আমার মেথড না, আমি এখানে তোমাদেরকে লিখে দেই, ডেল মেথড না, ডেল কিওয়ার্ড, এটা একটা মেথড না, এটা হচ্ছে আমার ডেল কিওয়ার্ড। ডেলটা হচ্ছে আমার কোনো মেথড না, ডেলটা হচ্ছে আমার
একটা নির্দিষ্ট কিওয়ার্ড। বুঝতে পারছো? এটা আমার কোনো মেথড না, এটা আমার একটা এরকম হবে না, জাস্ট এটার সিনট্যাক্সটা হবে আমার এরকম, মানে যে ডেলের পরে আমার কি ডিকশনারি নেমটা লিখে দিলেই আমার কাজ কমপ্লিট। ডিকশনারি ডিকশনারি নেমটা যদি আমি দিই আমার কাজ ওকে। যেমন এটা এরকম হবে আর কি, যে মাই ডেল, প্রথমে আমাকে ডেল কিওয়ার্ডটা দেখতে হবে, ডেল ডেল মাই ডিক্ট। এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট প্রিন্ট যদি আমি করি ডেলকে, সরি ডেল তো না, মাই ডিটকে, তাহলে আমি একটা ইরর পাবো, সম্ভবত আমি একটা ইরর পাবো, সম্ভবত না, আমি একটা ইররই পাইছি। কেন ইরর পাইলাম? মাই ডিক্ট ইজ নট ডিফাইন্ড। আমি যদি এই লাইনটাকে কমেন্ট করে দেই তাহলে তো আমি আমার ডিকশনারি পাবো, এই যে আমি আমার ডিকশনারি ফুল পাইছি। কিন্তু যখনই আমি এটা ডেল কিওয়ার্ড দিয়ে এটা কাজ করব, তখন কি আমি একটা ইরর পাবো এবং দেখাবে মাই ডিক্ট ইজ নট ডিফাইন্ড। মানে ডেল কিওয়ার্ডের মাধ্যমে কি হয়, এটা আমার মেথড না, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, ডেল কিওয়ার্ড কিওয়ার্ড আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমাদেরকে প্রথমে ডেল মেথড বলার কারণে, ডেলটা হচ্ছে একটা আমার কিওয়ার্ড, বুঝতে পারছো? ডেল হচ্ছে একটা আমার কিওয়ার্ড, যার মাধ্যমে আমরা কি করি, পপ এই আইটেমগুলো রিমুভ করি, ডিকশনারি থেকে আইটেম রিমুভ, প্রত্যেকটা সম্পূর্ণভাবেই ডিকশনারি থেকে প্রত্যেকটা আইটেম রিমুভ হয়ে যায়। মানে আইটেম না, পুরো ডিকশনারিটাই আমার একদম সম্পূর্ণভাবে রিমুভ, মানে ডিকশনারির কোনো অস্তিত্ব থাকে না। মাই ডিক্ট ইজ নট ডিফাইন দেখাচ্ছে, ঠিক আছে? আমি যদি এখন প্রথম থেকে আবার তোমাদেরকে একটু রিভিউ দেই, প্রথমে কি পপ আমার মেথড, মানে নির্দিষ্ট কোনো কি এর সাথে, মানে নির্দিষ্ট কোনো কি এবং এর মান রিমুভ করার জন্য ব্যবহৃত হয়। পপ আইটেম হচ্ছে ডিকশনারির সর্বশেষ আইটেম যেটা থাকবে সেটা রিমুভ করার জন্য ব্যবহৃত হয়। ক্লিয়ার মেথড কি, ক্লিয়ারের মাধ্যমে যত আইটেম থাকবে ডিকশনারির মধ্যে সবগুলো ক্লিয়ার হয়ে একটা ফাঁকা ডিকশনারি আমাকে দিবে। আর ডেল হচ্ছে আমার কিওয়ার্ড, মানে তিনটা মেথড, পপ আইটেম আর ক্লিয়ার হচ্ছে আমার মেথড, আর ডেলটা হচ্ছে আমার কি কিওয়ার্ড, যার মাধ্যমে কি এটার সিনট্যাক্সটা একটু আলাদা, প্রথমে ডেল দিতে হয় তারপরে ডিকশনারি নেমটা দিতে হয়, আর বাদ বাকি সিনট্যাক্সগুলো একই, প্রথমে ডিকশনারি তারপরে ডট অপারেটর বা ডট, তারপরে হচ্ছে আমার মেথডটা দিতে হয়। এটা প্রথমে ডেল কিওয়ার্ড তারপরে ডিকশনারি নামটা দিলে আমার সম্পূর্ণ ডিকশনারিটাই একেবারে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পপ, সরি আবার বারবার পপ আসতেছে, তোমার ডিকশনারি থেকে আইটেমগুলো কিভাবে রিমুভ করতে পারি তার প্রক্রিয়া আর কি। চারটা প্রক্রিয়া আছে, তার মধ্যে তিনটা মেথড এবং একটা কিওয়ার্ড। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। এরপরে আছে হচ্ছে আমাদের কিছু বিল্ট ইন ফাংশন এবং বিল্ট ইন মেথডস। আচ্ছা, এখন আমরা শুরু করি। পাইথনের ডিকশনারিতে কিছু বিল্ট ইন ফাংশন এবং বিল্ট ইন মেথড আছে। অধ্যায় 7 লিস্ট, অধ্যায় 8 টাপল 9 সেট করার সময় আমরা বিভিন্ন বিল্ট ইন মেথড এবং বিল্ট ইন ফাংশন বিল্ট ইন ফাংশনের সাথে পরিচিত হয়েছি। ডিকশনারিতে কিছু বিল্ট ইন ফাংশন আছে। তো এই বিল্ট ইন ফাংশনগুলোর কাজ মূলত প্রায় একই রকম হয়ে থাকে সব জায়গায়। তো পাইথনেও, সরি ডিকশনারিতেও কিছু বিল্ট ইন ফাংশন আছে, যেমন অল, এনি, লেন, কম, শর্টেড ইত্যাদি। তো প্রথমে আমরা ধরো যে কমন যেটা, যেমন ধর লেনের কাজ কি, লেন্থ করা, মানে ডিকশনারিতে বিদ্যমান যতগুলো উপাদান আছে তার সংখ্যা জানার জন্য ব্যবহৃত হয়। তো আমি যদি এখানে তোমাদেরকে করাই যে প্রথমে আমার কি লেন ফাংশন কি করে, লেন ফাংশন কি উপাদান, যতগুলো উপাদান আছে তার সংখ্যা আমাকে জানাবে। তো এখানে উদাহরণ হিসেবে আমি পার্সন নামের একটা নেম নিছি, একটা এজ নিছি, একটা সিটি নিছি কি হিসাবে, ঠিক আছে? উদাহরণ হিসেবে পার্সন নামের একটা ডিকশনারি নিছি, এবার আমি প্রিন্টে কি লেনের মধ্যে পার্সনকে দিয়ে দিছি। তখন দেখি তো আমার কয়টা উপাদান দেখায়, এগুলো আমার আগের করা, এই যে এগুলো দেখো, এই যে তিনটা, আমার কয়টা দেখাচ্ছে, আমার তিনটা, আমার উপাদান কয়টা আছে, তিনটা। এখন যদি এখানে আমি আরেকটা বাড়াই, এখানে আমি কি বাড়াবো, কি বাড়া যায়, নেম এর সিটি, ধরো কান্ট্রি যদি আমি বার অ্যাড করি, কান্ট্রি ধরো বাংলাদেশ, এখন যদি আমি এটাকে আউটপুটে দেখি, দেখো চারটা। তার মানে লেন ফাংশনটার আমার কাজ কি তোমরা এর মধ্যে জানো, ডিকশনারিটার কীভাবে কাজ করতে হয়। ডিকশনারিটাকে এই লেন ফাংশনের মধ্যে ডিকশনারি নামটা দিয়ে দিতে হবে, তাহলে আমার কয়টা আইটেম দেখাচ্ছে, কয়টা আইটেম আছে টোটাল। আইটেম বলতে কি আমি বলছি কি পেয়ার একত্রে হচ্ছে আমার আইটেম, তার মানে যে এখানে একটা আইটেম, দুইটা, তিনটা, চারটা আইটেম আমার হয়, চারটা আইটেম আমাকে দেখাচ্ছে। তিনটা থাকলে তিনটা দেখাইতো, যেমন এর আগে সিটি বন্ধ ছিল, তার মানে তিনটা আমাকে দেখাইছিল তিনটা, ঠিক আছে? এরপরে আসো,
আরেকটা কমন মানে সচরাচর যেগুলো ব্যবহৃত হয় তার মধ্যে একটা আছে শর্টেড, ঠিক আছে। তো ডিকশনারিতে শর্টেডটা হচ্ছে আমার একটু ভিন্নভাবে কাজ করে আর কি। লিস্ট টাপলে আমরা দেখছিলাম শর্টেডটা কীভাবে কাজ করে, ছোট থেকে বড় আকারে সাজায় অথবা বড় থেকে ছোট আকারে সাজাই দিত আমাকে, ঠিক আছে। মানে উলট পালট করে দিলে আমাকে সাজাই দিত। শর্টেড ছোট থেকে বড় ডিফল্টভাবে সাজায়, পরে রিভার্স ইকুয়াস টু ট্রু এটা ইউজ করলে আমাকে আবার বড় থেকে ছোট থেকে বড় আকারে ডিফল্টভাবে সাজাই দিত, পরে এই রিভার্স ইকুয়াস টু ট্রু করলে আবার বড় থেকে ছোট আকারে আমাকে সাজাই দিত, ঠিক আছে। তো এখানে শর্টেডটা কীভাবে কাজ করে, শর্টেডটা প্রথমে হচ্ছে আমার বাই ডিফল্ট এখানে আমার কি আকারে সাজাই দেয় আর কি। ধরো এখানে আমি একটু যদি উদাহরণ দিই, এগুলো আমি একটু কমেন্ট করে রাখি, ঠিক আছে। মানে কি কি আকারে এটা শর্ট করে দেবে আর কি আমাকে, কি আকারে শর্টেড দিলাম। শর্টেডটা আমার কি করে, ধরো এখানে আমি একটা ডিক নামের একটা ডিকশনারি নিলাম। ডিকশনারি নেওয়ার পরে ধরো আমি এখানে কীভাবে সাজাবে আমি তোমাদেরকে যদি দেখাই। ধরো প্রথমে আমি বি নামে একটা দিলাম, বিতে আমি ভ্যালু দিলাম 50, তারপর দিলাম ডি দিলাম, ডিতে ভ্যালু দিলাম 10, তারপরে ধরো এ দিলাম, এতে ভ্যালু দিলাম 45, আচ্ছা। তারপরে দিলাম, ইতে ভ্যালু দিলাম হচ্ছে আমি 15 ইত্যাদি। তারপরে হচ্ছে আমি ধরো সি দিলাম, আরেকটা সি দেওয়ার পরে এখানে একটা আমি ভ্যালু দিলাম ধরো 20, ঠিক আছে। তো আমার শর্টেরটা কি করবে, আমাকে কি অনুযায়ী, এই যে কি অনুযায়ী আমাকে শর্ট করে দিবে, ঠিক আছে। কি অনুযায়ী আমাকে শর্ট করে দিবে। তাহলে আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্টে কি ফাংশন ব্যবহার করার নিয়ম কি, প্রথমে কি প্রিন্টে দেখার জন্য প্রথমে কি ফাংশনের নামটা দিতে হবে, এটা তো তোমরা জানো। প্রথমে ফাংশনের নাম, এটা তো মেথড না যে ডট অপারেটর দিয়ে আগে দিতে হবে, প্রথমে ফাংশনের নাম দিতে হবে, এরপরে এর মধ্যে ডিকশনারির নামটা দিয়ে দিতে হবে। এখানে আমি ডিকশনারি নাম হিসেবে ডিক ব্যবহার করছি, ডিকশনারির নাম, তাই ডিকটাকে ব্যবহার করলাম আর কি। তো এখন কি করতে হবে, এখন যদি আমি এটাকে আউটপুটে দেখি তাহলে দেখতে পারবা, দেখো আমাকে কি অনুযায়ী কি সাজাই দিছে, এ বি সি ডি ই। দেখো আমাকে কি, আমি কিন্তু এখানে এ বি সি ডি এগুলোকে উলট পালট করে দিয়েছিলাম, ঠিক আছে। সেই জন্য এগুলোকে আমাকে কি সে সুন্দরভাবে এ থেকে ই পর্যন্ত সাজাই দিছে। এখানে যদি আমার বি ডি এগুলো সংখ্যা না, এখানে যদি আমার সংখ্যা থাকতো, সাপোজ ধরো 5, 5 5, তারপর ধরো 45, পর ধরো হচ্ছে আমার 14, হ্যাঁ, তারপরে দাও 78, তারপরে দাও 7, ইচ্ছা আমি দিলাম। এখন যদি আমি প্রিন্টে দেখি তাহলে আমাকে কি দেখাবে, দেখো আবার ছোট থেকে বড় আকারে সাজিয়ে দিয়েছে, যেমন 5 7 14 45 78। মানে শর্টেরটা আমার কি করবে, ডিকশনারির কি যেগুলো আছে কিগুলোকে শর্ট করে দিবে, মানে ছোট থেকে বড় আকারে সুন্দরভাবে আমাকে সাজাই দিবে, ছোট থেকে বড় আকারে। যেমন এখানে দেখো ছোট থেকে বড়, আর এবিসিডি হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে শর্ট করে দিবে। তো ডিকশনারিতে মধ্যে কমন এগুলাই আছে, ল্যান্ড শর্টে। তারপরে অলের কাজ তোমরা ইতিমধ্যে জানো। অ্যানির কাজ কি, অ্যানির মান হচ্ছে যদি ডিকশনারিটা এমটি হয় তাহলে ফলস দিবে, আর একটা মানও যদি সত্য হয় তাহলে আমাকে ফাংশনটি ট্রু রিটার্ন করবে, এগুলো তোমরা জানো, হ্যাঁ। তো এখন আসো বিল্ডিং কতগুলো মেথড আছে। তো বিল্ডিং মেথডের মধ্যে আমি প্রথমে এই যে এটাকে একটু কপি করে নেই উদাহরণটাকে। বিল্ট ইন মেথডগুলোর মধ্যে প্রথম একটা মেথড আছে, দেখো পপ আইটেম। এর মধ্যে তোমরা কাজ জানো, পপ আইটেমের কাজ তোমরা জানো। পপ আইটেমের কাজ কি, আমার ডিকশনারির সর্বশেষ আইটেমকে রিমুভ করে। কপির কাজটা হচ্ছে ডিকশনারি একটি কপি তৈরি করার জন্য এই মেথড ব্যবহার করা হয়, এটা আমি দেখাচ্ছি। ভ্যালুসের সাথে তোমরা পরিচিত না, দেখাচ্ছি। তারপরে আইটেমসের সাথে পরিচিত না, দেখাচ্ছি। গেটের সাথেও পরিচিত না, দেখাচ্ছি। পপের সাথে এদের মধ্যে তোমরা পরিচিত হয়েছো। পপ মানে কি নির্দিষ্ট কি আইটেম ডিলিট করার জন্য ব্যবহৃত হয়, কি এর সাথে সংযুক্ত মান আর কি। তারপরে আছে হচ্ছে আমার আপডেটের সাথে তোমার এর মধ্যে পরিচিত। আপডেট কি, এক বা একাধিক আইটেম সংযুক্ত ডিকশনারিতে সংযুক্ত করার জন্য আপডেট হয়। ক্লিয়ারের সাথে তোমরা পরিচিত হইছো। ক্লিয়ারের কাজটা কি হচ্ছে, আমার ডিকশনারিতে যত আইটেমগুলো আছে সবগুলো রিমুভ করে দেয়। তো এখান মধ্যে প্রথমে আসো হচ্ছে কি দে কিস মানে কিস মেথডটার আমার কাজ কি, আমি এগুলো সব কমন করে দেই। কিস মেথডটার কাজ হচ্ছে আমার এরকম যে
পাইথন এই ডিকশনারিতে আমার কতগুলো কি আছে তার সংখ্যা আমাকে দেখাবে, তার সংখ্যা আমাকে দেখাবে হচ্ছে আমার কিস। তাহলে প্রিন্ট প্রিন্ট কি করব, কি দেখব আমি, তাহলে কি প্রথমে কি নেম, তাহলে পারসন, এটা আমি এখানে ব্যাক করে দেই। আচ্ছা, এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে ভিডিওটা বেশি লম্বা হবে না। এখানে ধরো আমি কিস কিস মেথড কিস মেথড হ্যাঁ, পারসন পারসন ডট কিস দেই। এখানে যদি আমি কিস দেই, দেখো আমাকে ডিকশনারি কিসগুলো দেখাবে। এই যে নেম, দাঁড়াও দেখাই। এই যে কিস 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 তারপর কি কিসের মধ্যে আমাকে কি দেখাচ্ছে, নেম, এজ, সিটি, কান্ট্রি যেগুলো আমার আছে সেগুলো আমাকে একটা কি সুন্দরভাবে সে আউটপুট আকারে আমাকে দেখা দিচ্ছে, মানে যতগুলো আমার কি আছে এখানে সবগুলো কি আমাকে দেখাচ্ছে। এই হচ্ছে আমার কিজ মেথডের কাজ, মানে যতগুলো কি আছে আমাকে সুন্দরভাবে কি আকারে সেগুলো আমাকে দেখাবে আর কি। আচ্ছা, এই সেম মেথডটা এখন যদি আরেকটা আছে কি, আরেকটা আছে হচ্ছে আমার ভ্যালুস, তার মানে কি ভ্যালুসটা দিয়ে দেখি ভ্যালুসের কাজ কি। ভ্যালুস কোনগুলো আমি তোমাদেরকে বলছিলাম, ভ্যালুস হচ্ছে আমার এই যে সিয়াম 20 দিনাজপুর, এগুলো হচ্ছে আমার ভ্যালুস। এখন এটাকে প্রিন্ট, এটাকে আমি এখন কমেন্ট করে রেখে দেই। এখানে আমি কি করব, কিসের জায়গায় জাস্ট ভ্যালুস দিয়ে দেব। এই যে ভ্যালুস ভ্যালুস যদি দেই তাহলে কি আমার ভ্যালুগুলো দেখাবে, এই যে কি ভ্যালু আছে, মানে কিসের মান হচ্ছে আমার কিগুলা দেখাবে, আর ভ্যালুসের মান হচ্ছে আমার কত কি ভ্যালু আছে সেই ভ্যালুগুলো দেখাবে। যেমন এখানে কি দেখাইছে শুধু, জাস্ট দেখো নেম, এজ, সিটি, কান্ট্রি, আর ভ্যালুসে আমার ভ্যালু দেখাইছে সিয়াম 20 দিনাজপুর বাংলাদেশ, আমার ভ্যালু দেখাইছে। আচ্ছা, তার মানে কিসের জন্য আমার ব্যবহার কিস আর কি, কিসের জন্য আমার ব্যবহৃত মেথড ব্যবহৃত হয় শুধুমাত্র কি যেগুলো আছে সেগুলো দেখানোর জন্য, আর ভ্যালুস হচ্ছে যতগুলো ভ্যালুস আছে সেই ভ্যালুস বা মানগুলো দেখানোর জন্য। এরপরে আছে হচ্ছে আমার আইটেমস আইটেমস মেথড আইটেমস মেথড আইটেমস মেথড আইটেমস মেথডের কাজটা আমার কি, এখানে জাস্ট আইটেমস দাও, মানে যতগুলো আমার আইটেম আছে আই ও পারসন না আইটেমস আইটেমস এই আইটেমসকে যদি আমি এখন দেখি, এই যে আমার পুরো আইটেমসকেই তারা দেখাবে, মানে আইটেমসের কাজটা হচ্ছে আমার কি নতুন করে আমাকে সব আইটেম দেখাবে। ঠিক আছে, আইটেমসের কাজ হচ্ছে আমার নতুন করে আমাকে আইটেম যেগুলো আছে, যেমন নেমের কাজ কি সিয়াম, তারপরে এস কি 20, তারপরে সিটি কি দিনাজপুর, মানে প্রত্যেকটা আইটেম আমাকে আবার দেখাবে। মানে আইটেম মানে কি আমার বলো দেখি, কি আর ভ্যালু একত্রিত মিলে আমার আইটেম হয়, সেই আইটেমগুলো আমাকে দেখাচ্ছে। বুঝতে পারছি, কি আর ভ্যালু মানে দুইটা পেয়ার একত্রিত হয়ে আমার আইটেম গঠিত হয়, সেই যতগুলো আইটেম আছে সেই আইটেমগুলো আমাকে দেখাচ্ছে আইটেমস মেথড। আচ্ছা, এরপরে একটা কি মেথড আছে তোমাদের, কপি মেথড। এটার সাথে হয়তো তোমরা পরিচিত, তাও আরেকবার দেখাচ্ছি। কপি মেথডের কাজ হচ্ছে ডিকশনারিকে কি করবে, কপি করবে, এই আর কিছুই না, আর কোনো কাজ নেই, ডিকশনারিকে কপি করার একটা কাজ। কপি মেথড কপি কপি মেথড। আচ্ছা, প্রিন্ট পারসন ডট কপি কপি হ্যাঁ, একটা প্রিন্ট যদি আমাকে কপি করো, এই যে ওই কপি মানে কি, সে সেম সেম জিনিসটাকে একটা করে কপি করবে। ঠিক আছে, কপি করে কপি করে আমাকে কি দেখাবে, অরিজিনাল মানে কি, মানে এই যে পুরা জিনিস যে একটা আমার পার্সন নামে একটা ডিকশনারি আছে, সেই ডিকশনারিটাকে কপি করবে এবং কপি করে তার ফলাফলটা আমাকে দেখাবে। মানে ডিকশনারির একটা কপি তৈরি করার জন্য এই মেথডটা ব্যবহৃত হয় সহজ ভাষায়। কপি মানে আমরা কি জানি, কপি করা, ওই সেম মেথডটা আমাকে কপি করে দেখাবে। এরপরে আরেকটা কি জানো না তোমরা, আপডেট তো জানোই, একটা আরেকটা আছে হচ্ছে আমার, একটা হচ্ছে আমার হচ্ছে কি গেটটা নিয়ে তোমরা পরিচিত না। গেটটা মানে কি, গেট মেথড ওই একই, আমরা এর আগে দেখছিলাম না কিভাবে ডাটা, ওই যে ডাটা এক্সেসিং এর সময় দেখছিলাম না যে তোমার কি দিয়ে কাজ করা যায়, ওই যে লিস্টের মতন স্কোয়ার ব্র্যাকেটে বা থার্ড ব্র্যাকেটের মধ্যে
কির নামটা দিয়ে দিলে আমরা সেটাকে সহজভাবে অ্যাক্সেস করতে পারি। তো গেট মেথডটা আমার মূলত ওই অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয়। গেট মেথডের মাধ্যমে আমরা কী করতে পারবো, এই যে গেট দিয়ে দিলাম, গেট মেথডে এখন যদি আমরা নির্দিষ্ট কোনো কিয়ের নাম দেই, ধরো এজের নামটা যদি আমি দেই, এজ কিয়ের নামটা যদি দেই, তাহলে এই যে এজ 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 যদি দেই, তাহলে আমাকে এই এজের যে ফলাফলটা সেটা দেখাবে। এই যে 20 দিছিলাম আমি, আমাকে 20 দেখাচ্ছে। আমি যদি এখানে সিটি দেই, সিটি যদি দেই, সিটি আমি কি দিছিলাম দিনাজপুর, তাহলে আমাকে দিনাজপুরটাই দেখাবে, এই যে দেখাচ্ছে। তার মানে এই গেট মেথডের মাধ্যমেও আমরা চাইলে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। অ্যাক্সেস তো আমরা জেনুইন যেভাবে করে নর্মালিভাবে, যেমন লিস্টের মতো পাই, তোমার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কি এর নাম দিলে আসবে, আবার চাইলে গেট মেথড দিয়েও আমরা সুন্দরভাবে একটা কি করতে পারি, আউটপুট বা মানে অ্যাক্সেস করতে পারি। গেট মেথডের মধ্যে কোনো একটা কি এর নাম দিলে সেই কিকে আমরা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমার ডিকশনারির বিল্ট ইন কিছু ফাংশন, বিল্ট ইন এবং কিছু মেথডস। এগুলো নিয়ে তোমরা এর আগেও অনেকে পরিচিত, এগুলোর কাজ দেখাইছি, আবারও দেখাইলাম ডিকশনারিতে এগুলো কীভাবে কাজ করে। আর এই অধ্যায়ের মূলত আর কিছুই নাই, যা ছিল এই পর্যন্তই, সহজ একটা অধ্যায়, ঠিক আছে। এগুলো তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে, ভালো করে পড়লে এই জিনিসগুলো তোমাদের কাছে একদম ইজি মনে হবে, এগুলো কঠিন মনে আর হবে না। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো, এই বিষয়গুলো প্র্যাকটিসের মধ্যে রাখো, তাহলে এই জিনিসগুলো তোমরা সহজে ভুলবা না। এবং তখন কি পরবর্তীতে যখন তোমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে, বা পরবর্তী নিয়ে যখন ধরো পরীক্ষার আগে যখন তোমরা এগুলো নিয়ে পড়বা বা রিভাইজ তো অবশ্যই দিবা, তাই না, তখন দেখবে এগুলো একদম ইজি মনে হবে। তাই এখন থেকে এগুলো চর্চার মধ্যে রাখো, ভালো করে পড়াশোনা করো, আর ক্লাসগুলো মন দিয়ে ভালো করে ভিডিওগুলো দিয়ে দেখো। মানে ক্লাস করার সময় ওই যে ফেসবুকে চ্যাটিং, মেসেঞ্জারে চ্যাটিং এগুলো করার দরকার নেই, একদম মন দিয়ে প্রপার ওয়েতে ক্লাসগুলো করবা, দেখবা মাথায় একদম ঢুকে যাবে, ইনশাল্লাহ জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই, অধ্যায় 10-এর ডিকশনারি স্ট্রাকচারের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তোমাদের সাথে কথা হবে অন্য কোনো নতুন একটা অধ্যায়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।